শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজন এবং সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে বরাবরের মতোই আপনাদের অনেক প্রিয় একটি আয়োজন। এবং আমরা এখানে চেষ্টা করি বিভিন্ন এরিনার যারা সাকসেসফুল লুমিনারিজ আছেন তাদেরকে এনে তাদের কোনো সাকসেস থাকলে সেটাকে সেলিব্রেট করবার জন্য এই স্টুডিওতে বসে। এবং এটা স্পেসিফিকলি আজকে এই সেন্টেন্সটাতে শুরু করছি কারণ হচ্ছে আজকে সেরকমই কিছু একটা স্পেসিফিক করতে যাচ্ছে, যেটা আমার জন্য আসলে অনেক গর্বের। বিকজ আই হ্যাপেন টু বি পার্ট অফ দিস সেলিব্রেশন সামহাও, সেটা বলবো নিশ্চয়ই। এবং আজকে যিনি আমাদের যে দুজন গেস্ট অফ অনার রয়েছেন তারা ভ্রমণ করতে ভালোবাসেন। এবং আমি বিশেষ করে ভ্রমণ মানুষের পিনিয়াল গ্ল্যান্ড যেটাকে বলে অথবা থার্ড আইকে ওপেন করে, উইচ ইজ লাইক সর্ট অফ কনসিয়াসনেস ইন দ্য হায়ার ভাইব্রেশন মেবি সো টু সে। এবং তারা দুজন ভাই, প্রথমত সহোদর, এবং ইট ইজ ইন্টারেস্টিং টু নো আ লট অফ থিংস অ্যাবাউট দেম। সরাসরি বলতেই পারি সরলভাবে। আমাদের সঙ্গে রয়েছেন তানভীর অপু, আমার ঠিক ডান দিকে রয়েছেন। এবং আমরা গল্প করছিলাম, গল্পের মাঝে এসে শুরু করে দিয়েছে আয়োজনটি। এবং তার সঙ্গে রয়েছেন তারই ছোট ভাই, যে যার সঙ্গে আসলে একটু বলতে চাই যে তারা একসঙ্গে দু ভাই 7টি মহাদেশ, 5টি মহাসাগর এবং 50টি দেশ একসঙ্গে ট্রাভেল করেছেন, উইচ ইজ ওয়ান্ডারফুল। আমি পারলে দাঁড়িয়ে তালি দিতাম। এবং তারেকুনু আছেন, আমাদের তারেকুনু ছোটো জন, আমাদের বাম দিকে যিনি বসে আছেন কোনাকুনি, তারা দু ভাই। আমি ফার্স্টে ওয়েলকাম করতে চাই আমাদের স্টুডিওতে। এবং দুজন ভূ পর্যটক, আমি যদি খুব প্রফেশনালি বলতে চাই, ইফ আই এম নট রং, ওয়েলকাম টু দ্য স্টুডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম ভেরি এক্সাইটেড। আমি জানি না কি করবো আজকে, আমি কি জিজ্ঞেস করবো। আই ওয়ান্ট টু স্টার্ট উইথ ওয়েলকামিং ইউ টু দ্য স্টুডিও। এবং আমাদের আপনারা জানেন যে বাংলাদেশের অনেক সেলিব্রিটিরা এখানে বসে কথা বলেন, এবং আজকে হচ্ছেন আপনার দুজন আমাদের সেলিব্রিটি। ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সেলিব্রিটি কিনা জানি না, তবে ভ্রমণ করতে ভালোবাসি, জি, পৃথিবী দেখতে ভালোবাসি, জীবনটাকে আরেকটু উপভোগ করতে ভালোবাসি। এটা হচ্ছে এই লাইফটা আমাদের অনেকেরই আছে, কিন্তু আমাদের পারি তো না আসলে আলটিমেটলি। অনু বলতে পারবেন ভালো। আপনার সাথে আমাদের ভ্রমণের আরেকটা খুব বড় উদ্দেশ্য, যেহেতু আমরা পরিবেশ সংরক্ষণে একদম অনেক বছর ধরেছি, স্টুডেন্ট অবস্থা থেকে ভলান্টারি কাজ করি বন্য পাখির পরিবেশ, নদীর পরিবেশ রক্ষার জন্য। কাজে আমরা ভ্রমণের মাধ্যমে এই মেসেজটাও দিতে চাই যে আসলে আমাদের প্রকৃতি, ইভেন আমাদের দেশ বাংলাদেশের পরিবেশটা কি পরিমাণ সুন্দর ছিল বা সুন্দর হতে পারত, এবং আমাদের ভ্রমণের মাধ্যমে যে পরিমাণ দূষণ হওয়ার কথা সেটা যাতে আমরা কিছুটা হলেও কম করি। মানে ভ্রমণের অন্যতম উদ্দেশ্য কিন্তু আমাদের বাড়িতে একটাই, পৃথিবী। পৃথিবীটাকে যত আমি জানবো ততই তো ভালোবাসবো। তো এই ভালোবাসাটা আবার নিজের মধ্যে রাখলে হবে না, ছড়িয়ে দিতে হবে মানুষের মাঝে। তো এটাও আমাদের ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য। এবং অন্য যেটি বলছিলেন যে আসলে একটা ওয়ার্ল্ড স্কেলে চিন্তা করা লাগবে, গ্লোবাল স্কেলে চিন্তা করে আপনারা বলেন আসলে এক্স্যাক্টলি প্ল্যানেট ইজ ওয়ান, এরপর তো কোথাও নাই জায়গা যাওয়ার আসলে আমাদের। এনিওয়েজ আমরা সেটা শুনবো পরে। আমরা লাস্ট আপনাদের ট্রাভেল যে লগটি ছিল সেটা থেকে শুরু করতে চাই। শেষ কোথায় ভ্রমণ করলেন, কীভাবে শুরু হয়েছিল যদি জানতে চাই একটু। আমাদের সর্বশেষ ভ্রমণটি যেটা ছিল, এই ভ্রমণটি ছিল আমরা যারা ট্রাভেল করি সারা পৃথিবী তাদের কাছে সবচেয়ে স্বপ্নের জায়গা। হ্যাঁ, এবং আমরা সবসময় স্বপ্ন দেখি যে আমি ওই জায়গাটাতে কবে যাব। আমিও দেখেছি, কয়েকদিন আগে থেকে দেখা শুরু করেছি সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা, পৃথিবীর সবচাইতে দুর্গমতম মহাদেশ, সবচাইতে উইন্ডি এবং কোল্ডেস্ট হোয়াইট হেভেন্স, মানে হেভেন্স না হেল, এটা আই উড লাইক টু কনসিডার দ্যাট। আমি যেহেতু দেখিনি আসলে সেই জন্য বলছি। জি, এবং এটা আসলে অনেক ব্যয়সাধ্য। ওকে, মানে আপনার যে আমরা যে ভ্রমণটি করেছি সেটা ধরেন বাংলাদেশি টাকায় 20 লক্ষ টাকার মতো খরচ। এটা আমরা প্ল্যান করেছি 12 বছর আগে, টাকা জমানো শুরু করেছি 4 বছর আগে, প্রচুর কাজ করে টাকা জমাতে হয়েছে। এটা বাস্তবায়ন করেছি 4 বছর পরে আর কি। তো আমাদের আসলে প্ল্যান ছিল অ্যান্টার্কটিকা যাওয়ার, কিন্তু পরবর্তীতে অনু, আমি এবং ইনাম ভাই, ইনাম আল হক, যিনি প্রথম অ্যান্টার্কটিকা গিয়েছিল বাংলাদেশে, উনি কিন্তু আমাদের উৎসাহ জুগিয়েছেন। মানে বাংলাদেশের কোটি লোকের মধ্যে আমরা যখন দেখলাম যে বাংলাদেশের একজন অ্যান্টার্কটিকা, যে ওনার তোলা পেঙ্গুইনের ছবি, অ্যালবার্টাসের ছবি, হিমবাহের ছবিতে ক্যালেন্ডার হয়েছে, তখন আমরা খুবই ছোট, কিন্তু আমাদের মনে হলো আরে বাংলাদেশের একজন অ্যান্টার্কটিকা গেছে, তার মানে তো আমরাও যেতে পারি। তো এনাম ভাইয়ের বয়স এখন 80, ওনার ফিটনেস শারীরিক মানসিক আমাদের চেয়ে অনেক ভালো, তাই আমরা একসাথে যেতে চেয়েছিলাম ওনার সঙ্গে। তো ভাইয়াও যখন রাজি হলেন, তো যেহেতু এনাম ভাই যাবে, হি ইজ এ লিভিং লিজেন্ড, তারপরে আমরা আসলাম, যাদের অন্য অনেকেই আমাদের সাথে যেতে চাইলো। এইভাবে করতে 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 আমাদের দলে মোট 27 জন বাংলাদেশি এবং কলকাতার 3 জন বাঙালি বন্ধু, টোটাল 30 জন বাঙালি আমরা অ্যান্টার্কটিকা গিয়েছিলাম এক জাহাজে।
যেটা এর আগে কোনোদিন তো ঘটেনি, এটা অন্য ঘটালেন কি কথা। করে? সেটা হচ্ছে প্রশ্ন আর আসলে। মনে হয় না ঘটবে। কিভাবে এবং ঘটে? এখানে একটা কথা আছে, 10 জন কিন্তু আমাদের ওয়ার্কিং লেডি ছিল বাংলাদেশের। বাংলাদেশের প্রথম 10 জন ইতিহাসে নারী। 10 জন নারী তারা আমাদের একসঙ্গে। একসঙ্গে কোথায় কি হচ্ছে কেউ জানেও না আসলে এইভাবে যে করা যেতে পারে। হ্যাঁ, এটা আমাদের কাছে খুবই, আমরা ভেবেছিলাম সব মিলে 7-8 জন হতে পারে, আমরা যারা পাখি দেখি, যারা পেঙ্গুইনের ছবি তুলতে যাব, এইরকম। তাহলে আমরা কি বলতে পারি যে বাঙালি অনেক কিউরিয়াস এখনো আছে এবং প্রকৃতি ভালো খুবই অবশ্যই, খুবই অবশ্যই। দিন দিন আরো বাড়ছে। ওহ, শুধু এখানে না, যারা আমাদের যারা এসেছে সবাই কিন্তু বাংলাদেশ থেকে আমাদের সাথে যায়নি। কেউ আমেরিকা থেকে আসছে, কেউ কানাডা থেকে আসছে, কেউ অস্ট্রেলিয়া থেকে আসছে। মানে আমাদের বাংলাদেশিরা যারা সারা পৃথিবী থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের যারা এই প্রকৃতি প্রেমী কিংবা ভ্রমণ পিপাসু, তারাই কিন্তু এই একটা ট্রাইবাল মধ্যে আছে, অল ট্রাইবাল মানে স্পিসিস। আমি একটু এত মজার একটা মানে স্টোরি আমি কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। আমি একটু উশায়া থেকে শুরু করি, যেখান থেকে উশায়া, রাইট? উশুইয়া উইচ ইজ ইন আর্জেন্টিনা। সেখান থেকে আপনাদের জার্নিটা শুরু হয়েছিল। আমি একটু দর্শক থেকে ছবি থেকে একটু রেফারেন্স দেখাতে চাই এবং আপনি গল্পটা বলতে থাকবেন সেই সঙ্গে। আমরা তবে উপর বলার আগে আমাদের দর্শকদেরকে কিন্তু এই জিনিসটা আমাদের বলতে হবে, যদিও আমরা অনেকেই আর্জেন্টাইন ফুটবলের খুব ভক্ত, সবাই দিয়েগো ম্যারাডোনা, মেসির ভক্ত, কিন্তু আমরা কোনো সময় ম্যাপে দেখে আর্জেন্টিনাটা বুঝতে পারি না যে আর্জেন্টিনা কত বড় একটা দেশ। আর্জেন্টিনা অলমোস্ট ইন্ডিয়ার সমান বড় একটা দেশ। ওকে, দ্যাটস তো বাংলাদেশের চেয়ে অনেক গুণ বড় একটা দেশ, যে কারণে এই যে বলছি উশুয়াইয়া যেটা দক্ষিণের শহর, সেটা আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্স, যেটা দেশের মাঝামাঝি, ওখান থেকে একটানা বাসে যেতে 52 ঘন্টা, 52 আওয়ার্স, এবং আমরা সরাসরি ফ্লাইটে গেছিলাম 3.5 ঘন্টা। এই কথাটা এই জন্য বলার যে পৃথিবীর অনেক মানুষের স্বপ্ন পৃথিবীর সবচেয়ে দক্ষিণের শহর উশুয়াইয়া, যেটা আন্দেজের প্যাটাগোনিয়ার অংশ একটা। তো প্যাটাগোনিয়া দেখাও কিন্তু অনেকের সারা জীবনের স্বপ্ন। তো আমাদের অ্যান্টার্কটিকাটাতে হলো কি, আমরা প্রথমে প্যাটাগোনিয়া পেয়ে গেলাম, এখন আমরা না আসলে আমাদের মানে আমরা এর আগে পৃথিবীর উত্তরের শেষ শহর হ্যামারফেস্টে গিয়েছিলাম 2007, আমি অনু একসাথে। আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর ছিল হ্যামারফেস্ট। আমি 4 বার গেছি এখন পর্যন্ত, 4 বার গেছি। আমি 100 বার গেলেও আমার কোনো মানে নেভার নিয়ে আসলে মজাটা শেষ হবে না। উশুয়াতে যাওয়ার পর যেটা প্রথম ভালো লাগলো, যেটা আন্দিজ পর্বতমালা। একদম এই আন্দিজ পর্বতমালা তো পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালার একদম আমরা দীর্ঘতম। আমি দেখাতে দেখাতে কথা বলতে চাই, কারণ তাহলে রিলেট করতে হবে এই জার্নিটার সঙ্গে। আমরা প্রথম ছবিটা দেখতে চাই, এটা কোথায় ছিল? এটা উশুয়াতে। আমরা একদম এয়ারপোর্টে নেমেই এই দৃশ্যটা দেখেছি। আচ্ছা, নামার পরে এই দৃশ্যটা দেখেছি, আমাদের চোখ দিয়ে আমরা দেখি তাহলে। এবং সবচেয়ে মজার বিষয় যে আমরা যে একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম ওখানে, সে জানলা খুললেই সকালবেলা উঠে কফির সাথে ওই আন্দিজ পাহাড়। এখানে একটা জিনিস যে আন্দেজের এই অংশটুকু প্যাটাগোনিয়া, এখানে আপনি ছবিগুলোতে দেখছেন যে কিছু পাহাড় দেখে মনে হয় একদম ছুরি দিয়ে মাখন কাটা হয়েছে, মানে একদম চাঁচ দেওয়া ইচ্ছা মতন পাহাড়। কেন? এটা কিন্তু হিমালয় নেই, আলপসে নেই, রকি পর্বতমালায় নেই, শুধুমাত্র আন্দেজের এই অংশে আছে। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে বাতাস, ক্যাটোবাইটিক বাতাস, এটা আসে অ্যান্টার্কটিকা থেকে। তো কোটি বছরে ক্যাটোবাইটিক বাতাস আন্দেজকে এইভাবে চেঁচিয়ে ছুলে ছুরির মতো শার্প করে দিয়েছে। শুধুমাত্র বাতাসই, মূলত বাতাস, এবং বাতাসের সাথে যেহেতু ওই অঞ্চলে প্রচুর আর্দ্রতা, তার মানে জল জমে যে ভারী বৃষ্টি হয়, আমরা যেমন লাপাতায়া বনে গিয়েছিলাম, আমাদের গাছই আলাদা, পাহাড়ি আলাদা। তো একই সঙ্গে তার অবশ্যই বাতাস, কিন্তু বাতাসের সঙ্গে থাকছে জল, বাতাসের সঙ্গে আবার বরফ, তুষারকণা, এটাই শেপ করেছে আন্দেজকে। তো এটা খুবই আকর্ষণীয়, ইন্টারেস্টিং, মানে বোঝা যায় না। এবং উশুয়াতে যখন আমরা গেলাম, আর্জেন্টিনা তো আসলে ইকোনমিকে একটা সময় খুব ভালো ছিল, এখন তো অবস্থা ভালো নাই। তো আমার ওখানে যাওয়ার পর মনে হলো আমাদের যে ওটা আসলে ল্যাটিন আমেরিকার কোনো শহর না, ওটা জাস্ট ইউরোপিয়ান স্টাইলে তারা তৈরি করেছে। কোনো বড় কোনো বিল্ডিং নাই, সব ওই ধরনের ইউরোপিয়ান, আমাদের ডুপ্লেক্স, ওই ডিজাইনটা। এবং ওখানে প্রচুর আইস পড়ে, যেহেতু তাদের ছাদগুলো আলাদা, বাড়ির ছাদগুলো আলাদা, এবং মনে হচ্ছে যে আমি ইউরোপের ওই হ্যামারফেস্টের মতো কোনো একটা শহরে আছে। এবং সত্যি কথা যেটা, এখন আমার ওই ঠিক হ্যামারফেস্টের মধ্যে যেরকম ভালোবাসা ছিল উশুয়ার প্রতি, যে আমি অ্যান্টার্কটিকার ভবিষ্যতে যাই কি না যাই, কিন্তু আমি উশুয়াতে আরেকবার যেতে চাই, মানে এই টাইপের একটা যাওয়া হবে নিশ্চয়ই। কারণ আমরা আরো ছবি দেখতেছি, ছবিগুলো অনেক ইন্টারেস্টিং, এবং চোখ রাখবো। আর একটা ছবি, এটা কোথায়? সেই সময় এটা উশুয়াতে, উশুয়াইয়ার জাহাজ ঘাটা, যেখান থেকে আমাদের অ্যান্টার্কটিকার জাহাজগুলো ছাড়ে। হ্যাঁ, রাইট। পিছনে জাহাজ দেখতে পাচ্ছেন, ডান পাশে ইয়ট, আর বাম পাশে যদি তাকান বড় জাহাজ, আমাদের ডক মনে হচ্ছে। এখানে অনেক যুদ্ধ তো মানে হতে পারতো, মানে পুরো এনশিয়েন্ট কালগুলো, যে আমরা যে শুনি যে
আপনার হচ্ছে মায়ান্স, তারপর হচ্ছে মিনিয়ন্স যোগ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা অনেক আগের কথা বলছেন আর কি। হ্যাঁ। তো যাই হোক আর কি, উশোয়া থেকে আমরা যাত্রা শুরু করলাম। ওখানে আমাদের জাহাজ ঘাট, আমাদের যে জাহাজটি সেই জাহাজটি ওখানে ছিল আর কি, জি। প্যানক্রিয়াস, এবং ওইখান থেকে আমাদের যাত্রা শুরু হলো অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে। কিন্তু আচ্ছা, অ্যান্টার্কটিকা আমাদের আগের যে অভিযাত্রীগুলো মানে এনাম ভাইও, তারা ডাইরেক্ট অ্যান্টার্কটিকা চলে গেছে, মানে ওকে, পেনিনসুলা, উশোয়া থেকে পেনিনসুলা। আচ্ছা, পেনিনসুলা হচ্ছে অ্যান্টার্কটিকার একটি পার্ট। হ্যাঁ হ্যাঁ, তা আপনি যদি ডাইরেক্ট যান এবং আবার উশোয়াতে ব্যাক করেন, এটা 10 থেকে 11 দিন লাগে, আচ্ছা। এবং এটা খরচ অনেক কম, $8,000 থেকে $10,000। বাট ইউ টেক দ্য লঙ্গার ল্যাপ। কিন্তু আমরা যেটা করেছি, এটা অবশ্য অনুরি প্ল্যানিং বা এনাম ভাইয়ের ইচ্ছা, যে সাউথ জর্জিয়া হচ্ছে আমরা যারা প্রাণী লাভার কিংবা প্রকৃতি পছন্দ করি তাদের জন্য ওটা আর একটা স্বর্গরাজ্য, মানে ভ্রমণের জন্য অ্যান্টার্কটিকা, আবার যারা আবার নেচার ভালোবাসে তাদের জন্য সাউথ জর্জিয়া একটা। সাউথ জর্জিয়াতে পৃথিবীর স্থলভাগে সবচেয়ে বেশি প্রাণীর ঘনত্ব। এটাকে বলে সেরেঙ্গাটি, ছিল না ছিল না তো। এটাকে বলে সেরেঙ্গাটি অফ দ্য অ্যান্টার্কটিকা। এই একটা দ্বীপে 2.5 কোটি পেঙ্গুইন আছে। 2.5 কোটি? ওটার জলে যে পরিমাণ জীবনের অস্তিত্ব, সিল এবং নানা জাতের তিমি, এটা পৃথিবীর আর কোথাও তিমি দেখেছে আমাদের যে রুট, যেটা প্ল্যানটা আর কি, যে আমরা যাচ্ছি হচ্ছে প্রথম এইখান থেকে যাব ফকল্যান্ড। ফকল্যান্ড, হ্যাঁ। আমরা উশোয়া থেকে যাব ফকল্যান্ড। আপনারা জানেন যে ফকল্যান্ড নিয়ে আর্জেন্টিনার একটা যুদ্ধ হয়েছিল ইংল্যান্ডের সাথে, ওটা এখন বিলংস টু ইংল্যান্ড, এখন ইংল্যান্ডের দখল। ব্রিটিশ কলম্বিয়া বলে কি ওরা? না না, ব্রিটিশ কলম্বিয়া, ব্রিটিশদের আন্ডারে। ওকে, আমরা যাব ওইখান থেকে আমরা যাব হচ্ছে সাউথ জর্জিয়া, সাউথ জর্জিয়া থেকে তারপর অ্যান্টার্কটিকা যাব। এই যে ঘুরে টোটাল দিয়ে আমরা আবার ব্যাক টু উশোয়া। এই টোটাল আমাদের প্যাকেজ ছিল 21 দিনের। 21 ডেজ। হ্যাঁ, মানে আমরা 20 রাত 21 দিনের একটা আমাদের টোটাল। এর মধ্যে জিজ্ঞেস করে খাবার দাবার তো নিশ্চয়ই ওখান থেকে সব ব্যবস্থা করে দিয়েছে। শিপে ছিল 3 বেলায় বুফে। আর সবাই তো অ্যান্টার্কটিকা যাওয়াটা খুব একটা, এটা ইজ নট লাইক এভারেস্ট, আর ইজ নট লাইক এ মাউন্ট ক্লাইম্বিং এন্ড মাউন্টেন, ইজ ভেরি ইজি। শুধু আপনাকে ফিজিক্যালি একটু ফিটনেস থাকতে হবে, কারণ অনেকবার জোডিয়াক থেকে নামতে হবে, ল্যান্ডিং করতে হবে, উঠতে হবে। ইজ देयर এনি সর্ট অফ সিকনেস অর সামথিং আউট অফ দ্য? আর হচ্ছে ওটা বলতে সিকনেস মোস্ট কমন। কি হয় মানে কেমন লাগে আসলে? তখন মনে হবে কেন আসলাম, না না, এটা মনে হবে না, আপনি দাঁড়াতেই পারবেন না, খেতেও পারবেন না। কমন আমাদের দেশেও যারা 3 দিন যদি আপনি জলে ভাসেন বা 2 দিন, অনেকেরই পানিতে নামলে যেটা হয়, তো ওখানে তো পৃথিবীর সবচেয়ে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্র, কাজেই এত কাঁপাকাঁপিতে প্রচুর মানুষের মাথা ব্যথা, বমি, আর তারা ভাবে কেন আসলাম। যেমন আমাদের জাহাজ থেকে মাত্র 2 দিনের মাথায় 2 জন ফকল্যান্ডে নেমে গিয়েছিলেন এবং তারা বাড়ি চলে গেলেন, বৃদ্ধ দম্পতি ছিলেন। হ্যাঁ, তো তাদের এই যে এত টাকা দিয়ে যাওয়া, কিন্তু এটা কাজে দিল না, রিপ্লেস করা যেত না কাউকে, যেহেতু আর পারছে না। জি, ফকল্যান্ডের কথা বলছিলেন। জি, আমরা প্রথমে রওনা দিলাম হচ্ছে 6 ডিসেম্বর সকালবেলা। আমরা আমাদের যত বাংলাদেশিরা ছিল বিভিন্ন জায়গা থেকে আমরা ওখানে উশোয়াতে একসাথে হয়েছি। উশোয়া থেকে আমরা এখান থেকে স্টার্ট করার আগে উশোয়ার ভিডিওটা দেখাচ্ছি। একটা ভিডিও আছে আমাদের হাতে, আমরা দেখে পরে আবার গল্পে ফিরছি। খুব একদম ঝামেলা না হলে রামন জেলার আমরা যেতে পারি। এটা আসলে গল্পের কথা জেনে তিনি ভালো বলতে পারবে। কি কি দেখলাম আসলে আমরা? এটা আসলে এখান থেকে জাহাজগুলো ছাড়ে। আচ্ছা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখান থেকে মানুষ আসে, এখান থেকে জাহাজ ছাড়ে, এবং তাদের ছোট ছোট অনেক প্যাকেজ আছে। তো আপনারা যে ভিডিওতে যে দোকানগুলি দেখলেন, এগুলো সব এই ধরনের জাহাজ কোম্পানির অফিস, ওকে, কিংবা আচ্ছা আচ্ছা, ট্রাভেল এজেন্সির মতো, ট্রাভেল এজেন্সির মতো, এবং এই পুরো শহরটি ঘোরারও এখানে ব্যবস্থা রয়েছে। ওকে, বিভিন্ন ধরনের অফিস। ওই শহরটাকে তাহলে ওই শহরটাকে তাহলে বলতে পারি ট্রাভেলিং এর জন্য খুব বেশি, খুবই বিখ্যাত। ওকে, খুবই প্রচুর মানুষ ওখানে যায়, ওখান থেকে জাহাজ করে চিলে যাবে পাশের দেশে, ওকে, আবার চিলের একটা ন্যাশনাল পার্ক দেখে ফিরে আসবে, বা প্যাটাগোনিয়ার একটা জায়গায় যাবে। তো উশুয়ায় সারা বছর টুরিস্ট যায়, তাদের মধ্যে আমাদের মতো কয়েকজন যায় যাদের মূল আগ্রহ অ্যান্টার্কটিকা। এটা কি মানে কয়েকজন কেন যায় ভাইয়া? এটা কি মানে আমরা যারা ভ্রমণ করছি 19 বছর ধরে, আমাদের স্বপ্নই তো আমি যাবো তো একবার। এক্স্যাক্টলি, তো সেটা কেন যায় না তারা আসলে? ওরা কেন যায় না? ওদের কি ইকোনমিক্যাল কোনো বিষয় থাকে নাকি? অ্যান্টার্কটিকা খুব ব্যয়বহুল স্বাভাবিকভাবে, এখানে জাহাজের খুবই একটা ব্যয়বহুলের ব্যাপার আছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনি অতটা আগ্রহী কিনা, এটা গেলে বুঝতে পারতাম আসলে কি হবে। সেটাই। তো যেটা বলছিলাম, আমরা উশুয়া থেকে যাত্রা শুরু করলাম জাহাজে করে। আমাদের প্রথম ল্যান্ডিং ছিল হচ্ছে ফকল্যান্ডে, এবং ফকল্যান্ডে
10 কি 12টা আপনার ল্যান্ড রয়েছে। তো সব দ্বীপগুলোতে কিন্তু মানুষ থাকে না। আমরা 3টা দ্বীপে নেমেছিলাম। এখন মানুষবিহীন আইল্যান্ড কি দেখেছেন কিনা? হ্যাঁ, মানে ওখানে হেঁটেছেন এরকম করে? হ্যাঁ, এমনও আয়ারল্যান্ড দেখেছি ওখানে 2জন মানুষ থাকে, স্বামী স্ত্রী, আর কেউ নাই, এটা এক্সিস্ট করে এবং তারা ওখানেই থাকে। হ্যাঁ, Wow. এবং আরেকটা থাকে যে 2জন ভদ্রলোক থাকেন, থাকতে একটা সময় যেটা গল্প শুনলাম আর কি, 2জন বুড়ো আর কি, তারা ইংল্যান্ড থেকে ওখানে আসছে, এসে বসে থেকে ওখানে লেখালেখি করতে। ওরা কি অ্যাকোয়ার করে নাকি এমনিতেই থাকা শুরু করলো এরকম কিছু মানে জানতে পেরেছেন কিনা আমি জানি না। না, ওরা পারমিশন নিতে হয়, অথরিটির কাছে পারমিশন নিতে হয়। তাদের ওখানে খাবার যেহেতু হেলিকপ্টার প্রচুর থেকে জীবজন্তুর ব্যাপার আছে, আপনি চাইলে যা ইচ্ছে করতে পারবেন না। থাকতে তো হবে সেখানে আসলে পারমিশন গেছে। কিছু জিনিস করা যায়, রিসার্চারও করেন। হ্যাঁ, জনবিহীন প্রচুর দ্বীপ আছে ওখানে, অন্যান্য অনেক প্রাণী আছে মানুষ কত ছাড়া। কিছু আছে বাইরে, সেটাই তো আসলে অনেক বড় বিষয়। জি, আমরা শুনছিলাম। না, ফকল্যান্ডে আমরা প্রথম যখন ল্যান্ড করলাম, ল্যান্ড করার পর প্রথম পেঙ্গুইনটা কিন্তু আমরা, পেঙ্গুইনের যে কলোনি সেটা কিন্তু আমরা এই ওখানে ফকল্যান্ডে দেখলেন। দেখেছি। ওকে, মানে what was the feeling ফার্স্ট ভিজিটের সময় যখন একই দেখলেন? সঙ্গে পেঙ্গুইনের কলোনি, ওটা রক হপার পেঙ্গুইন, অ্যান্টার্কটিকা যে পেঙ্গুইন গুলো আছে সবচেয়ে ছোট, জি, 1 ফুটের নিচে। ছবি এবং একই সঙ্গে এটা ছবি আছে কি আমরা দেখতে পারি? আপনি আমাদের বলেন যে ছবি আছে ফকল্যান্ড কিনা? ফোল্ডারে দেখেন ওখানে একটা ফোল্ডার ছবি থাকার কথা। হ্যাঁ, এই যে এইটা, একই right. সঙ্গে এখানে পেঙ্গুইন যেমন আছে, খেয়াল করে দেখবেন এগুলো সব কিন্তু অ্যালবাট্রস। Albatross। দেখে গাংচিল মনে Oh, হচ্ছে, yes, কিন্তু yes, সব yes. বিশাল ডানা, 11 থেকে 12 ফিট লম্বা হয়। এগুলো ব্ল্যাক ব্রাউড অ্যালবাট্রস। My তো এটা আমাদের সবার জন্য জীবনের একটা অসম্ভব দারুণ এবং নবীন অভিজ্ঞতা ছিল, যে আমাদের সামনে সমস্ত অ্যালবাট্রস, ওর ফাঁকে ফাঁকে রক হপার পেঙ্গুইন। আরেকটা ছবি দেখতে পাচ্ছেন পেঙ্গুইন, তো এটা রক হপার পেঙ্গুইন। রক হপার, রাইট। তো 2 ধরনের পাখি, স্বপ্নের পাখি আমরা একসঙ্গে দেখছি আমাদের চোখের সামনে, এবং আমরা পেঙ্গুইনের ছানাও দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে আর দ্য অনলি পিস মেকারস, যাদের আসলে প্রেডেটর নাই কোনো, তাই না? না, প্রেডিটর আছে, আছে, ওদেরও আছে। প্রেডিটর আছে। ওখানে ব্রাউন স্কোয়া নামে এক ধরনের ঈগল জাতীয় পাখি আছে, Okay. আছে। এবং যেই সমুদ্রে নামবে ওখানকার অন্যান্য মাছ আছে, সিল আছে, যারা তাদের ধরে খাওয়ার চেষ্টা করবে। প্রেডিটর থাকবে। Oh my God, কি জানি বলেছিল নেই, আমি এই জন্য বললাম। এনিওয়েজ, দেখতে তো অন্যরকম লাগছে, এতগুলো একসঙ্গে দেখার তো ওরা নাকি আবার অর্ডার ফলো করে একজনের, তাই না? এবং পেঙ্গুইন অনেকটা আমাদের মতো। তাই ও, কিন্তু আমার মতো piece ওরা maker। ঝগড়া করে, ওরা মারামারি করে, আবার ওরা হচ্ছে মানে Patch up করে ফেলে। মেরেও ফেলে, এমনও কাহিনী Is it? আছে। হ্যাঁ, আবার প্রচন্ড ডেডিকেশন দিয়ে বাচ্চাকে বড় করে। সমুদ্রে যে 3 দিন 4 দিন 5 দিনও থেকে অনেকে ডুব দিচ্ছে, অনেকে আবার একদিনের মধ্যে 300-400 বার ডুব দিচ্ছে বাচ্চাকে খাওয়ানোর জন্য। Wow. সো Struggle is there. পেঙ্গুইন কাছ থেকে দেখা, বিশেষ করে আমরা যেহেতু চিরসূর্যের দেশের লোক, পেঙ্গুইন বুনো পরিবেশে দেখাই কিন্তু স্বপ্ন সফল হয়ে গেল। ট্রুলি। এটা গেল, আরেকটা গেল, তারপর আর কি কি হলো শুনবো। এবার আমরা যাত্রায় আবার ফিরে যাই। তারপরে আমরা প্রথম ল্যান্ডিং করাতেই আমরা খবর পেলাম যে আমাদের 2জন অসুস্থ হয়ে গেছে, যেটা Sea sickness থেকে, okay. সিকনেসে। এটা কিন্তু আপনি সমতলে আপনি খুব সুঠম দেহি কিংবা খুবই ভালো একজন মানুষ, মানে শারীরিক দিক দিয়ে আপনার অবস্থা ভালো, কিন্তু সমুদ্রতে আপনি float for জানেন hours, না। হ্যাঁ। আর বিশেষ করে দক্ষিণ মহাসাগর তো ওটা একটা খুবই, সমুদ্র আরেকটা বিস্ময়কর ব্যাপার আমার আর কাছে মনে হয়। দক্ষিণ মহাসাগরটা একটু অন্যরকম, মানে যেহেতু উইন্ড উত্তাল। অনেক, ওখানে উত্তাল আচ্ছা, বেশি থাকে। আচ্ছা, ওকে। উত্তাল বেশি থাকে, তো ওইখানে যেতে যেতে আমাদের 2জনের অলরেডি, কোন দেশের আমরা জানি না, কারণ বিদেশের কিছু বিষয় আছে, এগুলো পার্সোনাল বিষয়, আসবে না সামনে। 2জন সম্ভবত যে হাজব্যান্ড ওয়াইফ কিংবা কাপল হবে আর কি, তারা 2জনা আমাদের সেকেন্ড, আমাদের যে ইয়েটা ছিল, মানে ল্যান্ডিংটা ছিল ইয়ার রাজধানী, ফকল্যান্ডের রাজধানী পোর্ট স্ট্যানলি। পোর্ট স্ট্যানলিতে যাওয়ার পরে ওইখান থেকে তারা 2জনকে আমরা ডিপোর্ট করে দেবো। ওটা ছিল আমাদের লাস্ট মানে ল্যান্ড, যেখানে মানুষ মানে কোথাও থেকে যেতে পারবে, যেমন ওখানে এয়ারপোর্ট ছিল। এরপরে 20 দিনে যদি কেউ মারাও যায়, শিপে রাখতে হবে, ওটাকে নিয়ে আর কোনো উপায় নাই, মানে এরকম একটা শিপের ছবি যদি দেখাতে পারি এই মুহূর্তে। আচ্ছা, আমরা দেখছি, আমি ছবি, আমাদের অনেক ছবি আমাদের হাতে, অথবা আপনি ওই যে হ্যাঁ মানে আমরা পোর্ট স্ট্যানলির ছবি, একটা ছবি যদি বের করতে পারি, অনেক ছবি হাতে পেয়েছি, আমরা চেষ্টা করছি স্পেসিফিক গুলো দেখার। স্পেসিফিক ওখানে দেওয়া আছে ফকল্যান্ড, আপনি দেখেন। আমরা শুনছিলাম গল্প শুনতে, আমরা যদি যাই। তো ওইখানে যাওয়ার পর প্রথম যেটা ভালো লাগলো, আমার যেটা ভালো লেগেছে আর কি, যে লন্ডন আমার খুব প্রিয় একটা শহর, লন্ডনে আমরা অনেকবার গেছি। তো ওদের যে আছে, ওই যে ফোনে কথা বলার ফোনের যে বুথ, ওই বুথটা আমি পোর্ট স্ট্যানলিতে দেখলাম দূর থেকে। আমি আমার বাসায় একটা বুথ করেছি। আমার দেখে মনে হচ্ছে যে না, এই তো লন্ডনের ছোট ভাই, তো দিন শেষে ওরাই তো বিলংসে। তো ওখানে 2000 লোক থাকে, 2000 লোক থাকে, এবং ওখানে খুব সুন্দর একটা মিউজিয়াম আছে। আমরা সেই মিউজিয়ামে গেছি,
পুরো শহরটা আমাদেরকে মোটামুটি 4-5 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। হোয়াট ইজ देयर মিউজিক ভাইয়া, খবর পেয়েছেন কি ভাই? মিউজিক শুনেছেন ওদের তো নিশ্চয়ই এখন ওখানে কিন্তু আদিবাসীরা থাকে না, একমাত্র যারা আছে তারা ব্রিটিশ মিউজিকে নিয়ে গেছে। ওকে তো আলাদাভাবে ওই মিউজিকের চর্চা শুরু আচ্ছা হয়। আচ্ছা 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 ওকে যাই, আমরা শুনছিলাম আপনার উপরে। তো ওইখানে আবার মজার বিষয় হচ্ছে কি, আমরা উশুইয়া এবং এই ফকল্যান্ডে যখন গেছিলাম তখন কিন্তু বসন্ত ছিল, মানে যেদিকে তাকান মাই গুডনেস আই ক্যান অনলি ফিল, যেদিকে তাকান সেদিকে দেখবেন যে সব কালারফুল, যেমন মানে ফুলগুলো কালারফুল, গাছের পাতাগুলো কালারফুল, সবকিছু মিলে একটা চমৎকার প্রকৃতির রঙের মালা ক্যানভাস, ছিল। বড় ক্যানভাস, এবং ওদের বাড়িঘরগুলো বেশ কালারফুল ছিল, মানে হাই রাইজ নাকি ছোট ওইরকমই ইউরোপিয়ান স্টাইলের বাড়ি ঘর? ওরকমই। আর একটা মজার কথা আমাদের বন্ধুরা নিশ্চয়ই জানতে চাইবে যে ফকল্যান্ড যেহেতু ইউকের আন্ডারে, যদিও এটা আর্জেন্টিনায় বলা যায় না, ওরা বলে মালভিনাস, ফকল্যান্ড যেতে আমাদের কোনো রকম স্পেশাল ভিসা লাগে কি না, আপনি পৃথিবীর যে দেশেরই নাগরিক হন যদি জাহাজে যান, আপনার ফকল্যান্ড এবং সাউথ জর্জিয়া যেতে কোনো রকম ভিসা বা অনুমতি লাগবে না। আচ্ছা ওকে লাগবে না, কিন্তু তারা যেটা করবে, আপনি যখন জাহাজে উঠবেন আপনার পাসপোর্ট বাংলাদেশি হোক বা আমেরিকান হোক, তারা আপনার পাসপোর্টটা নিয়ে নেবে। ওকে নিয়ে এই দুই জায়গাতে আপনি পাসপোর্ট ছাড়া নামবেন, তারপর যখন ফেরত আসবেন ওই দুই জায়গার ইমিগ্রেশনের স্ট্যাম্প মেরে আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেবে। কাজেই আপনি নিশ্চিন্ত। রাইট হ্যাঁ। এই তো সাউথ জর্জিয়া, তারপরে আমরা রওনা দিলাম সাউথ জর্জিয়ার উদ্দেশ্যে। আমাদের মোটামুটি হলে উশুয়া থেকে ফকল্যান্ড আসতে 2 দিন চলে গেছে, অনেক দূরে দূরে, এটা অনেক দূরে কিন্তু। তারপরে আবার এই আমরা তিনটা দ্বীপপুঞ্জের মানে 3টা দ্বীপে আমরা নামলাম। এই 3টা দ্বীপেও মোটামুটি 1 দিন চলে গেছে। সাউন্ডস লাইক সিনেমা, আমার মনে হচ্ছে। এবং আমরা ধারণা আর কি, আমাদের এর আগে কোনো দল বাংলাদেশের, আমার এখন মনে হচ্ছে যে সাউথ জর্জিয়া কিংবা ফকল্যান্ডে গেছে কিনা আমরা জানি না। তো যাই হোক, ওটা কোনো বিষয় না। আমরা খুবই উইলিংলি খুব মজা পাচ্ছিলাম যে ফকল্যান্ডের সে নাম শুনেছি যুদ্ধের কারণে এবং সেখানে। এবং আরেকটা কথা বলে রাখি, আর্জেন্টিনার মানুষজনের কাছে এটার নাম হলো মালভিনাস, এবং মালভিনাস তাদের একটা শরীরের একটা অংশ, মানে এত ভালোবাসে তারা। ওকে তারা এখনো এটা ফকল্যান্ড কখনোই কেউ বলে না, মালভিনাস বলে। এবং তার জন্য বাংলাদেশের যে আর্জেন্টাইন এম্বাসি আছে খুবই ভালো। গত ফুটবল বিশ্বকাপে বাংলাদেশে ভক্তদের জন্য খুশি অ্যাম্বাসিডার করা আমাদের লোকজন এখান থেকে ভিসা নিয়েছে। এখানে যারা কোনোদিন কেউ যদি আর্জেন্টিনা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, কোনো জায়গায় ফকল্যান্ড শব্দটা বলা যাবে না, ইউ হ্যাভ টু সে মালভিনাস, কারণ এটা ওই দেশের মধ্যে তারা পড়ে। তো এটা নিয়ে আমাদের লেবু করার কিছু নেই, আমরা যারা যাব ওইটাকে সম্মান করতে হবে, আমরা ভুলে যাব ফকল্যান্ড। হ্যাঁ, এরপরে আমাদের যাত্রা শুরু সাউথ জর্জিয়া। সাউথ জর্জিয়া আমার মনে হয় যে 2 দিন পরে পৌঁছে গেছিলাম। কোথায় গিয়ে নামলেন, কোন জায়গাটা নামলেন? সাউথ জর্জিয়া মানে কোন ডকে, জায়গার নামটি মনে আছে? হ্যাঁ, সাউথ জর্জিয়ায় আমরা 8 বার নামার কথা ছিল, আমরা 7 বার নামতে পেরেছি। সাউথ জর্জিয়া খুব বড় একটা অংশ, বাংলাদেশের অর্ধেকের। মানে ওয়েলস কি ওখানে পড়েছে কিনা, আমি জায়গার নামটা এনিওয়েজ আমার হয়তো। এখানে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং যে জায়গাটা আমরা যেতে চেয়েছিলাম ওটার নাম ছিল গ্রিথভেকেন। তো গ্রিথভেকেনে অ্যান্টার্কটিকার ইতিহাসের সবচেয়ে নামকরা যে অভিযাত্রী স্যার আন্ডার শ্যাকলটন, ওনার সমাধি ওখানে, প্লাস ওখানে একসময় হোয়েলিং ইন্ডাস্ট্রি ছিল। এরপরে ওখানকার যেমন গডথুলে নামে একটা জায়গা, যেখানে আমরা পাহাড়ে উঠেছিলাম, পেঙ্গুইন কলোনি পেয়েছি এবং খুব অসম্ভব সুন্দর একটা নীল বরফের ইনলেটের মধ্যে আমরা ছিলাম। এরকম বেছে বেছে আমরা 7টা জায়গায় নেমেছিলাম, যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি পেঙ্গুইন অথবা সিল অথবা তিমি দেখা যায়, এবং তার মধ্যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কিং পেঙ্গুইন, যে পেঙ্গুইনগুলো বেশ বড় হয়, 3 ফুটের বেশি বড় হয়, ওরা যেখানে থাকে ওটার নাম সেন্ট অ্যান্ড্রুস বে। ওইখানে আমরা 5 লক্ষ পেঙ্গুইন একসাথে, 5 লক্ষ পৃথিবীতে আর কোথাও পাবেন না এখন পর্যন্ত, ওটা লার্জেস্ট কনসেন্ট্রেশন। এবং ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন পেঙ্গুইন মানে কোট পরা ভদ্রলোকেরা, এদের আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এর মাঝখানে ছোট ছোট তুলার বস্তার মতো যেগুলো দেখছেন ওগুলো কিন্তু ছানা পেঙ্গুইন। ছানা এবং অ্যাডাল্ট, পিছনে আমাদের জাহাজ দেখা যাচ্ছে। ছানা এবং অ্যাডাল্ট পেঙ্গুইন কিন্তু প্রায় সমান আকৃতির হয়, কিন্তু ওদের দেহ থেকে ওই কম্বলের তুলোর মুক্ত পশম যখন ঝরে যায় তারপরে তারা সাঁতরাতে পারে। মজার বিষয় হচ্ছে, আমরা যখন জোডিয়াকে করে যেতাম কাছে, তখন পেঙ্গুইন শিল সব কিন্তু আমাদের সামনে হেঁটে হেঁটে দেখতে আসতো, তাল মিলিয়ে কৌতূহল। ওরা এসে দেখতো যে আসলে এরা কোন, আমি এলিয়েন, ওদের কাছে তো আমি এলিয়েন, ওখানে তো মানুষ যায় না। তারপর ওয়েলকামিং করে আমাদেরকে, কিন্তু আমাদের রুলস ছিল যে আমরা 3 ফিট দূরত্ব থাকবো বলা থাকে। ওকে, ওরা কি ভয় পায় তাহলে? এটা ভয়ের জন্য না, আমাদের ব্যাকটেরিয়া
একটা বিষয় থাকে yes, আমাদের okay, সাথে okay, ওদের তখন একটা সমস্যা প্লাস হচ্ছে ওরা ওরা আসলে ও ইউজ টু না, মানে আপনি যখন কাছে যখন যাবেন তারা স্কেয়ার্ড হয়ে যাবে, স্কেয়ার্ড হয়ে গেলে তখন বিষয়টা অন্যরকম হবে, যার জন্য এটা রুলস। ওদের বিভৎস গন্ধ থাকে ওদের গায়ে, এটা শুনেছি। ওদের কাছে আবার মানুষেরও বিভৎস গন্ধ থাকে। right. যেমন আপনি যদি ওদের বেশি কাছে যান, সিল পাপের নাকে যদি আপনার গন্ধ বেশি লেগে যায়, অনেক সময় ওর মা এসে ওকে রিফিউজ করে, যে মানুষের গন্ধ সে বুঝতে পারে না। এই জন্য অ্যান্টার্কটিকায় খুব দারুণ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলতেই হবে, যে ওরা কিন্তু নাম্বার 1, যদিও এটা কমার্শিয়াল ট্রিপ, নাম্বার 1 হচ্ছে ন্যাচারের ক্ষতি কম করতে হবে বা করা যাবে না। এই জন্য ন্যাচারে ইন্টারফেয়ার করা যাবে না। আপনাকে দূর থেকে পেঙ্গুইন দেখতে হবে, দূর থেকে সিল দেখতে হবে। আমাদের পেঙ্গুইন যেহেতু অসম্ভব কিউট, আমাদের অনেক বন্ধু বলছে ভাই একটু স্পর্শ করা যায় কিনা, কিছু করা না, কোনোভাবেই না, ছবি তোলা যায় কোনোভাবেই না। এবং অ্যান্টার্কটিকাতে আপনার বসারও কোনো অনুমতি নেই, আপনি দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনার যে বুট জুতো জীবাণুনাশক পানি দিয়ে ক্লিন করা হয়, কাজে আপনার মাধ্যমে ভাইরাস বা ব্যাকটেরিয়া ওখানকার কলোনিগুলোতে যাচ্ছে না এবং আসছে না। মানে আপনি জোডিয়াকে যখনই উঠবেন, ওঠার সময় অলরেডি আপনাকে ব্রাশ করতে হবে, তারপরে আপনি যখন শিপে উঠলেন তখন আপনাকে ওখানে আবার ওই মেডিসিন দেওয়া পানি রয়েছে, সে পানিতে আবার ব্রাশ করতে হবে, তারপরে আপনার ব্রাশ দিয়ে পুরো জুতাটা ধুতে হবে। পুরো অ্যারেঞ্জমেন্ট ওরাই করে দিয়ে, ওরাই অ্যারেঞ্জমেন্ট করবে। এক দ্বীপের শস্যদানা কিংবা কোনো পশু পাখির পায়খানা কিংবা অন্য কোনো কিছু ডাস্ট অন্য দ্বীপে যাবে না। রাইট। দেখলে পরে আমরা একটা ভিডিও এবারে দেখাতে চাই দর্শকদেরকে, এই মুহূর্তে সময় হয়েছে, আমরা চলুন দেখে আবার ফিরছি গল্পে। নদীটাকে ভালোবেসে আমরা নাম দিয়েছিলাম পেঙ্গুইন নদী। নদীর দুই পাশে বড় বড় পেঙ্গুইন, প্রচুর সিল দেখবেন হঠাৎ করে লম্বা পাথরের মতো যে সিলেরা শুয়ে আছে, আর পিছনে হিমবাহ, বিশাল সব হিমবাহ গলেই যে জল, এটা ঠিক নদী তো নয়, হিমবাহ থেকে জল পড়ে যাচ্ছে, আর পিছনে মানুষও দেখতে পাচ্ছেন। এই আমাদের সেই খরস্রোতা, খুবই খরচ, এখানে যে পার হচ্ছে, পার হওয়াটা কিন্তু চ্যালেঞ্জিং হচ্ছে, এবং আমাদেরকে লাঠি এবং দুই দিকে দুইজন মানুষ ধরে কিন্তু নিয়ে যাচ্ছে, মানে খুবই রাফ ছিল ওই জায়গাটা। ওকে। এবং এটা আসলে এই দেখতেই তো আসলে, মানে আমার মনে হয় আমরা আসলে সারা জীবন ডেভিড অ্যাটনবরোর যে ডকুমেন্টারিগুলো আছে আমরা ওগুলো দেখেছি, কিংবা এতগুলো থাকে, এটা আমরা ওইখানে প্রথম দেখেছি, কিন্তু এটা চোখের সামনে যে এতগুলো পেঙ্গুইন, 1 লাখ পেঙ্গুইন, এবং তাদের যে আওয়াজগুলো এখনো ভাসে। এবং সত্যি কথা যেটা, যে এই সাউথ জর্জিয়া যাওয়ার পরে আমার নিজের নামটাও মনে ছিল না আমার, মানে পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমার জীবনে কি সুখ আছে দুঃখ আছে, কোথা থেকে আসছি, জি একদম সবকিছু ভুলে যাওয়া যায়, কিছুই মনে ছিল না। ইনফ্যাক্ট আমরা পেঙ্গুইনের ভিডিও একটু প্লে করতে চাই অন দ্য স্ক্রিন। এই যে এর একটু কাছ থেকে মনে হয় মুভমেন্ট বোঝা যাবে। ও ওয়াও, বলো তো কিং পেঙ্গুইন, এগুলো কিং পেঙ্গুইন। কিং, আপনি যদি ডাইরেক্ট অ্যান্টার্কটিকা যেতেন আপনি কিন্তু এগুলো দেখতে পেতেন। আচ্ছা আচ্ছা, ওকে। এটাই কিন্তু অনেকে বুঝে না, যে আমরা কেন ঘুরে ঘুরে গেছি, কিংবা অ্যান্টার্কটিকা গেলে পরে আমরা কি মিস করতাম। ওকে, এই যে পেঙ্গুইনের ঝাঁক বলেন, এই যে বিভিন্ন ধরনের শিল বলেন, হ্যাঁ রাইট, এই ওরা অনেক কাছে আছে কিন্তু এখন, অনেকটা পুরো এই অ্যান্টার্কটিকা এলাকায় 8 ধরনের পেঙ্গুইন থাকে, এবং এটা হলো পৃথিবীর 2nd বিগেস্ট পেঙ্গুইন। এটাও 3 ফিটের মতো হয়। 3 ফিট, বেশ বড়। এম্পারার 4 ফিট হয়, ছোটখাটো বাচ্চার সমান। এরপরে কিং পেঙ্গুইন অ্যান্টার্কটিকা দেখতে পাবেন না। আচ্ছা, ওখানে কোন জাত আছে বলেছিলেন? ওখানে কোনটা থাকে? ওখানে বাকি 7টার মধ্যে মূল হচ্ছে এম্পারার পেঙ্গুইন, ওটা দেখতে মানুষ যায়, কিন্তু ওইটা দেখা খুব কঠিন, ওটা হেলিকপ্টারে করে যেতে হয়। আমরা একটা দেখতে পেয়েছিলাম, আমাদের ট্রিপ উসুল হয়ে গেছে, ওটা দেখা এতই কঠিন। আবার অ্যান্টার্কটিকার স্পেশাল জায়গায় গেলে, ওই যে হেলিকপ্টার করে ট্রিপ নিলে কিং পেঙ্গুইনের কলোনি দেখতে মানুষ যায়। কি দেখা, একটা যে দেখলেন সেটা কি দেখলেন, অভিজ্ঞতাটা একটু যদি ছোট্ট করে বলেন। কোনটা কিং পেঙ্গুইন? ওটা পুরো জাহাজে যারা পাখি দেখার লোক ছিল খুব হইচই পড়ে গেল যে একটা এম্পারার পেঙ্গুইন দেখা গেছে। আমরা বললাম না, এটা দেখা যেতে পারে না, এখানে আসার কথা না। ও বললো না, আমরা দেখেছি। তারপরে দেখি একটা দলছুট পেঙ্গুইন, একটু উদ্ভ্রান্ত, সে কেন এত দূরে চলে আসছে। বিশাল একটা পেঙ্গুইন শুয়ে ছিল বরফে, হ্যাঁ হয়তো একটু ক্লান্ত ছিল, তো আমরা প্রথমে টেলিস্কোপ দিয়ে দেখলাম, পরে কাছে গিয়ে ছবি তুললাম। হ্যাঁ, কিন্তু ওই একটা পেঙ্গুইন মনে হতে পারে, কিন্তু ওই একটা পেঙ্গুইন দেখার ফলে আমরা অ্যান্টার্কটিকা অঞ্চলে দেখা যায় এরকম 8 ধরনের পেঙ্গুইন দেখলাম। তার মানে আমাদের সাফল্য, মানে পাখি দেখার ক্ষেত্রে 100-তে 100 হয়ে গেল। এটা খুব বড় একটা ব্যাপার। আপনার আগ্রহটা তো ছিল নিশ্চয়ই, ইউনিভার্সিটি অবশ্যই। এবং একটু যদি ফটোগ্রাফির কথা যদি আসে, আপনাদের ফটোগ্রাফি নিশ্চয়ই অনেক আগে থেকেই করা হচ্ছে, প্রকৃতির ক্ষেত্রে যেহেতু আপনার অনেক ভালোবাসা রয়েছে, বুঝতে পারছি এই মুহূর্তে।
এবং আকাশটাও তো দেখা যায় মনে হয়। স্ক্যান্ডিনেভিয়ার আকাশটা কেমন ছিল আসলে আকাশটা আসলে দুর্দান্ত। একটু বলবেন প্লিজ, শুনতে চাই। আমরা বিভিন্ন কালারের আকাশ দেখেছি, সেখানে অনেক সময় লাল হয়ে গেছে, অনেক সময় এমনভাবে মনে হচ্ছে ইউএফও মেঘগুলো ছিল ডিফারেন্ট, অনেক সময় এবং আমরা যে সময় গেছি সে সময় কিন্তু অ্যান্টার্কটিকা সামার। হ্যাঁ, এটা আপনাদেরও দর্শকদের উদ্দেশ্য বলছি, আপনাদের জানা উচিত যে আমরা অ্যান্টার্কটিকাতে কিন্তু উইন্টারে যেতে পারবো না, উইন্টারে কোনো জাহাজ যেতে পারে না, কারণ অ্যান্টার্কটিকাটা পুরোটা বরফ একদম ঢাকা থাকে, -70-80 থাকে। তো আমরা কিন্তু ইভেন সামারেও যখন গেছি আমরা কিন্তু অ্যান্টার্কটিকার একটা কোনাতে গেছি, এমন না যে অ্যান্টার্কটিকার মাঝখানে গেছি, মানে আমরা বাংলাদেশের টেকনাফটা ছুঁয়ে আসছি, বিষয়টা এরকম আর কি। ওটাই সম্ভব, ওটাই সম্ভব, এর বিষয়ে আপনি যেতেও পারবেন না। তো এখন ওখানে যখন গেছি, মানে অ্যান্টার্কটিকার যে সময়টা গেছি সেই সময়টা কিন্তু অনেক আবার সূর্যের আলো ছিল। আচ্ছা, মানে ওখানে কিন্তু 24 আওয়ার্স দিন, হ্যাঁ 24 আওয়ার্স রাত যে একটা বিষয় আছে, তখন কিন্তু 24 আওয়ার্স দিন ছিল আবার। তো রাত্রে 12টা 1টা 2টা সবসময় সূর্যের আলো ছিল। এরকম আমরা একটা দিন পেয়েছি যে দিনটা সূর্য ডুবে নেই, মানে কোনো ডুবে না, মানে 1 সেকেন্ডের জন্য ডুবে নেই। এগুলো ফ্যাথম করতে তো আসলে সময় লাগে। এগুলো একটু মজা, এগুলো আমরা যখন অ্যান্টার্কটিকা যখন গেট ইন করবো এই গল্পগুলো আমি আবার বলবো, কিন্তু খুব মজার বিষয় ছিল যে সাউথ জর্জিয়াতেও আমরা এত চমৎকার আলো পেয়েছি, এত চমৎকার আবহাওয়া, এবং সাধারণত আপনারা জানেন যে বড় জাহাজ তো আর একদম ল্যান্ডের কাছাকাছি আসতে পারবে না। সমুদ্র যদি উত্তাল থাকে, জোডিয়াক যদি উত্তালের ভিতরে যদি খাপ খাওয়াতে না পারে, তাহলে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারবে না। এবং আমরা এত লাকি ছিলাম, অনু যেটা বললো যে 8টা ল্যান্ডের ভিতরে আমরা একটা শুধু নামতে পারিনি, এলিফ্যান্ট আইল্যান্ডে, না ওটা ছিল এলিফ্যান্ট আইল্যান্ড, হ্যাঁ এলিফ্যান্ট আইল্যান্ড আমরা নামতে পারিনি, কিন্তু প্রত্যেকটা আইল্যান্ড আমরা নামতে পেরেছি। উই আর সো লাকি। তো জোডিয়াকে যখন নামতাম, নেমে যখন যেতাম, সিলগুলো এবং পেঙ্গুইনগুলো যখন আসতো, তখন আসলে এই টেলিভিশনে বলে কিংবা মুখের কথা বলে লেখে কিংবা ভিডিও দেখে কি করে আমার তো এই ফিলিংসটা বলে বোঝা মানে যে পেঙ্গুইন আসলো এভাবে দেখলো, মানে হোয়াট এ বিউটিফুল মেমোরি। এন্ড দ্য হোয়াইটনেস অফ দিস হোল স্টোরি, মানে এত হোয়াইট, এটা মানে আমি জানি না কিভাবে চোখ দিয়ে দেখেছেন। সবচেয়ে বড় কথা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, তো এর মধ্যে দেখছি ভাসমান একটা হিমশৈল চলে যাচ্ছে, যেটার উপরে আবার নীল বরফ, সেটা আবার নড়তেছে। হঠাৎ করে দেখি ছোট ছোট অনেকগুলো হিমশৈল, বা একদম মনে হচ্ছে একটা বরফের নদী, তার মধ্যে দিয়ে আমরা চিরে চলে যাচ্ছি। তো সবকিছুই সাদা, কিন্তু সাদার মধ্যে অনেক ধরনের সাদা। আমরা একটা আইসবার্গের কথা বলছিলাম, দেখতে চাই। মাই গড, সাদার হাতে তো অনেক ছবি, রাইট? হ্যাঁ হ্যাঁ। এবং আপনি চিন্তা করেন এই আইসবার্গটার মাত্র 10 ভাগ জলের উপরে আছে, 90 ভাগ নিচে আছে। কত তালা হবে যদি তালা যদি হিসাব করতে বলি, কিরকম হতে পারে? ছোটগুলো 10 তলা বিল্ডিং আছে। আমরা কিন্তু যে ছবিগুলো দেখছি, যেমন ছোট যে ছবিগুলো দেখছি, এগুলো কিন্তু আমরা অ্যান্টার্কটিকা যাওয়ার পথে, আমরা কিন্তু অ্যান্টার্কটিকা কিন্তু আর যাইনি, মানে সাউথ জর্জিয়া শেষ করে জাস্ট অ্যান্টার্কটিকা ফ্লোট করতে থাকে, রাইট? হ্যাঁ, অ্যান্টার্কটিকা যখনই যাওয়া শুরু করেছে তখন কিন্তু 1টা 2টো 3টে এরকম করে ভেসে আসছে। মানে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে ডিজাস্টারটা ভবিষ্যৎ পৃথিবীতে আসছে, এটা কিন্তু আমরা স্বচক্ষে দেখে এসেছি, একদম স্বচক্ষে দেখে এসেছি। এটা আপনি এই মেসেজটা ভালো করে দিতে পারবেন যে কেন আসলে আমরা যেমন একটা পৃথিবীর সবচেয়ে বড় যে ভাসমান হিমশৈল আইসবার্গ, সেটাকে দেখলাম। এটা কয়েক বছর আগে অ্যান্টার্কটিকার মূল দেহ যদি বলি, মূল ভূখণ্ড থেকে আলাদা হয়েছে। মূল ভূখণ্ড থাকলে সমস্যা নেই, আলাদা হয়ে যেই সমুদ্রে পড়লে ওটা সমস্যা, কারণ ওটা একদিন গলে যাবে। আর গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে যে কটা দেশ ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে বাংলাদেশ একটা। তো আমরা যে বরফটাকে দেখেছি একটা, ওইটা আমরা তখন হিসেব করলাম, ওটা গ্রেটার লন্ডনের ডবল, 500 স্কোয়ার কিলোমিটার। তার মানে আমরা বলছিলাম যে বরিশাল জেলারও 12 গুণ বড় প্রায়, বা বরিশাল শহরের সম্ভবত। কাজে চিন্তা করে নেন যে কত বড় একটা আইস ওখানে আছে। এবং শুধু তাই না, ওটা ওই এলাকার সমুদ্র স্রোতের উপর এফেক্ট ফেলছে, পেঙ্গুইনদের জীবনে এফেক্ট ফেলছে। এবং এই ধরনের বরফ খণ্ড যদি আমাদের জীবন বর্তমান আমরা যেভাবে চালাচ্ছি এভাবেই চালাতে থাকি, তাহলে আরো অনেক বেশি গলতে থাকবে। এবং অ্যান্টার্কটিকার যেটা ভয়াবহতা, যেটা কোটি কোটি বছরের কিন্তু ওখানে বরফ, সে বরফগুলা কিন্তু আস্তে আস্তে খসে খসে পড়ছে, এবং সেটা কিন্তু সমুদ্রে আসছে, সেটা মেল্ট হয়ে যাচ্ছে। সেটা মেল্ট হয়তো 10 বছর লাগছে, হয়তো বা 20 বছর লাগছে, কিন্তু সেটা মেল্ট হচ্ছে তো একদম। এখন এটা আমরা ইনামুল হকের সাথে যখন কথা বললাম, উনি তো 97-এ প্রথম বাংলাদেশি হিসেবে গিয়েছিলেন। ওকে 96 তো 96-এ যখন গিয়েছিলেন তখন উনি বললো যে এত বরফ তো আমি তখন দেখিনি। এখন যে দেখা যাচ্ছে লাখ লাখ, এখন যেটা হাজার হাজার বরফের যে টুকরোগুলো,
সব গ্লেসিয়ারগুলো ভেঙে ভেঙে পড়ছে। আমরা একটা ছবি দেখতে চাই কথা বলতে বলতে। এই যে দেখতে পাচ্ছেন জি। যে একদম সমুদ্রের মাঝে একটা গ্লেসিয়ার ভাসছে। এটা ভাসছে, এটা গলতে 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 হয়তো 10 বছর পরে পুরোটা গলে যাবে। এই মাইন্ড ইউ, এটা নিচে কিন্তু আরো অনেক রয়েছে, মানে 9 গুণ। just একটু নিচে আরো 9 গুণ রয়েছে। এক্স্যাক্টলি উপরে যেটা দেখছেন তার নিচে 9 গুণ রয়েছে। এটাই বা কত মাথাটা বুঝতে দেখছেন পারছি আপনি। কোথায় নেই। তো এই যে বিষয়টা, এটা যে দেখতে পাচ্ছেন, এটা যখন গলে যাবে পানিটা কোথায় যাবে? এখন এই ঘরের ভিতরে যদি একটা বরফ খণ্ড নিয়ে এসে, পানি তো এখানেই থাকবে, এখান থেকে তো বাইরে যাচ্ছে না। তো পৃথিবীর মধ্যেই কিন্তু ঘুরছে, আমাদের 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো এই স্থলগুলো, যেমন বাংলাদেশ নামে একটা দেশ পৃথিবীতে ছিল না কয়েক কোটি বছর আগে। অনেকভাবে শেপ করেছে এগুলো। তো এরকম একটা বিষয় যে আমাদের নিম্ন অঞ্চলগুলো আসলেই ডুবে যাবে। এবং আমরা এখনো যদি একটু সচেতন হই, এখনো যদি একটু পৃথিবীর প্রতি আমরা ভালোবাসা দেখাই, এখনো যদি আমরা গাছপালা পশু পাখির দিকে একটু চিন্তা করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে। আরো দুটো ছবি দেখাতে চাই এই মুহূর্তে কথার মাঝখানে। প্রথমটা এটা আসলে অর্কা। এবং এটা পেঙ্গুইন। পকা একটু বলে, পকা কিন্তু আমরা সারা জীবন শুনেছি, কিন্তু পকা কিন্তু দেখিনি এর আগে, আপনারা দেখে এসেছেন। অর্কা হচ্ছে কিলার হোয়েল। কিলার হোয়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ডলফিন, যেটা 3 তলা বাড়ির সমান, 30 ফিটের বেশি লম্বা হয়। এই জন্য এতই বড় যে ওকে বলা হয় কিলার হোয়েল। আসলে এটা একটা আপনি ডলফিন। কত বড় দেখলেন, মানে দেখলেন যখন? আমরা 22 ফিটের বেশি বড় দেখেছি, অনেক জাতের হয়তো। এবং আমরা দলে দেখেছি, প্রথম যে অর্কা দেখলাম আমাদের ক্যাপ্টেন রাত 1টার সময় ডেকে তুললো যে অর্কা দেখা গেছে, তোমরা তাড়াতাড়ি উপরে চলে আসো যারা আগ্রহী। আমরা যে ছবি টবি তুলছি, অনেক কষ্ট করে 2টো অর্কা দেখলাম অনেক দূরে, দেখা গেল খুব খুশি। কিন্তু যতদিন যে যেতে থাকলো, আমরা অর্কা আরো বেশি দেখতে থাকলাম। তারপর আপনি উপরে একটা ছবি দেখলেন যেখানে একটা অর্কা ছানা এবং তার মাটা থেকে শিকার করা শিখেছে, মানে সিল ধরছে ওরা আর কি। হ্যাঁ, সিল ধরছিল ওই সময়। ওকে, তারা ওইটা আমরা অনেকক্ষণ দেখার পরে যেটা হলো, ট্রিপ শেষ হওয়ার 2 দিন আগে আমরা একসাথে 17টা অর্কা দেখলাম এক জায়গায়। 17টা? তারা সবাই মিলে শিকার করছিল। ও দে হান্ট লাইক টুগেদার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর তিমির ব্যাপারটা আমাদের সবারই মানে কম বেশি তিমি জানা তো আছে, দেখেছি বা না দেখেছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু অ্যান্টার্কটিকাতে এখনো ল্যান্ড করিনি, আমরা কিন্তু ঘুরছি। আমরা কিন্তু জোডিয়াকে নেমেছি, ঘুরেছি, অ্যান্টার্কটিকাতে কোনো ল্যান্ড নেই। আরেকটা ছবিটা দেখাতে চাই, আমি একটু দেখাতে, তারপর আমরা। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত জায়গা আর কি। আমরা একসাথে একই দিনে হ্যাম্পার্ক রয়েল, এটার নাম ফয়েন্স হারবার। এটা খুবই বিখ্যাত হামব্যাক হোয়েলের জন্য। 100 of them। এবং এই সুন্দর পৃথিবীতে গত 50 বছরে, মানে আমাদের ট্রিপের যে যারা অ্যাডভাইজার এবং যারা আমাদের ক্যাপ্টেন ছিল, তারা যেটা বলেছে, 50 বছরও তারা একদিনে একসাথে এতগুলো তিমি দেখে নাই। এবং আমরা সত্যি লাকি যে সেই বিকালটা আমরা গেছি, 2টো একটা 3টা তিমি হয়তো দেখতে পাবো না, এটা তো আর না, মানে পেলেও পেতে পারি। কিন্তু আমরা যখন গেছি তখন মনে হচ্ছে এটা যে তিমির একটা খামারে গেছি, ডানে তিমি বামে তিমি, আমাদের ইভেনকি জড়িয়াকে নিচ দিয়েও তিমি গেছে, একদম কাছে থেকেও তিমি দেখেছি। ছোট্ট না, অনেক বড়। চমৎকার ভিডিও আছে যে তিমি ঘুমাচ্ছে। তিমির ঘুম যেমন এর আগে তিমি যতই দেখি, তিমির ঘুম দেখেনি যে ও কিছুক্ষণ পর পর অটোমেটিক সে ভেসে ওঠে, একটু নিঃশ্বাস নিয়ে আবার ওর ব্রেন অর্ধেক জেগে থেকে অর্ধেক ঘুমায়। তো ও ঘুমাচ্ছে, বিশাল দেহে একটা প্রাণী আপনার জলের মধ্যে দেখছেন, হাইবারনেটেড থাকে সব সময়, সে উঠে একটু নিঃশ্বাস নিয়ে আবার ডুবে গেল। তো এটা একটা অসাধারণ দৃশ্য ছিল। এবং তিমির কাজটা আসলে সমুদ্রে কি, আমি যদি জিজ্ঞেস করি স্পেসিফিক, কি করে আসলে, কি নেভিগেট করে কোনো কিছু? তিমি হচ্ছে আমাদের মানুষের জন্য, মানুষ তো স্বার্থপর প্রাণী, এভাবে চিন্তা করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণীগুলোর একটা পূর্ণবয়স্ক তিমি একটা 30,000 বিশাল গাছ থাকে এরকম বনের পরিমাণ কার্বন শোষণ করে একটা তিমি করে। কাজে একটা বনের চেয়ে একটা তিমির গুরুত্ব কোনো অংশে কম নয়। 2, আগে মানুষের ধারণা ছিল তিমি যেখানে সেখানে মাছ কম থাকে, কারণ তিমি অনেক ধরনের তিমি মাছ খেয়ে ফেলে, অনেক ধরনের তিমি মাছের যে খাবার ক্রিল বা ছোট্ট চিংড়ি ওগুলো খেয়ে ফেলে। এখন দেখা যাচ্ছে কথাটা সম্পূর্ণ উল্টা, তিমি যেখানে মাছ সেখানে বেশি, কারণ তিমি ন্যাচারালভাবে অনেক কিছু কন্ট্রোল করে, তিমির পুপ থেকে মাছ খায়। এই জন্য সারা পৃথিবীতে তিমি শিকার নিষিদ্ধ যে জিনিসটা আগে যতটুকু আন্দোলন ছিল, এখন আরো বেগবান, কারণ আমরা জানি তিমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের বন্ধুরা জেনে থাকবেন, আমাদের দেশের বঙ্গোপসাগরেও কিন্তু কয়েক প্রজাতির তিমি দেখা যায়। সোয়াচ অফ নো গ্রাউন্ডে কয়েক প্রজাতির তিমি দেখা যায়, ব্রাইড হোয়েল সহ। যদিও অপু যে তিমিটা নিয়ে বললো, এটার নাম হামব্যাক হোয়েল, যেটা সবচেয়ে ভালো গান গাইতে পারে। ওদের গান আমরা রেকর্ড করছি সোনারে। এবং আমরা যেটাতে
ওই একটা দিন তো প্রায় 100-র উপরে মতন তিমি দেখেছি, অন্যান্য দিনও দেখেছি। এবং হামব্যাপরা মুখ দিয়ে জলের বাবল বের করে যে খাবার ধরে, ওটাও আমাদের দেখা হয়েছে। তো এটা খুবই অসাধারণ অভিজ্ঞতা। আরেকটা জিনিস বলতে হবে যে আমরা অনেকেই বলে যে তিমি কি হিংস্র কিনা, জড়িয়া উল্টে দিলে কিনা, মানুষ খেলো কিনা। তিমি তো কখনো হিংস্র প্রাণী তো দূরের কথা, আমার কাছে যেটা মনে হয় যে একটা মুরগির চাইতেও তিমি অনেক শান্ত প্রাণী। মানে এত বড় একটা দেহ, মানে একটা যদি হাতি যদি শার্কের সঙ্গে কনফ্লিক্ট করে কিনা না না কিছুই না। ওরা এতই শান্ত, মানে আমার সামনাসামনি যখন দেখছি তখন আমার কাছে মনে হয়েছে যে এই প্রাণীটাকে মানুষ কিভাবে মেরেছে। একটা দুটো না, লাখ লাখ তিমি মেরেছে মানুষ, এবং মেরে সেটাকে জাস্ট তেল নিয়ে ফেলে দিয়েছে। এই যে কাজগুলো করেছে আমাদের পূর্বপুরুষরা যেটা করেছে আর কি, এটা খুবই অন্যায় করেছে। কারণ ভয় থেকে করেছে বোধহয় নাকি? ভয় না, তিমির যে তেল আছে, ইলেকট্রিক আবিষ্কার করার আগে এটাতে তারা হচ্ছে ইয়ে বানায়, মানে রাস্তায় লাইট বাতি জ্বলতো। কিন্তু তিমি দেখার পর মনে হয়েছে যে এত শান্তশিষ্ট একটা প্রাণীকে মানুষ মারে কি করে। এই জন্য মারতে পেরেছে, কারণ ও তো আপনাকে কখনো আক্রমণ করবে না, ও তো ওর মতো করে চলে, ওর মতো করে ঘুমাচ্ছে, আপনি ওখানে ঘুমাচ্ছে। আমরা যখন গেছি, আমরা জাস্ট এখান থেকে আপনার যে দূরত্ব 3 হাত সামনে সে ঘুমাচ্ছে, অথচ সে যদি একটু হা করে আমাদের পুরো জড়িয়ে 10 জন 20 জন লোক আমাদের চলে যাচ্ছে, কিন্তু ও তো কখনো তাকায়ও দেখছে না। এই যে তার যে মানে এত ভদ্র একটা শান্ত প্রাণী, এটা আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে যে এত বড় প্রাণী আমাদেরকে দেখানো হয়েছে এরকম করে হয়তো কোথাও। আমাদের বেশি সমস্যা হচ্ছে আমাদের হলিউড মুভিতে আমরা অনেক কিছু নতুন করে বানিয়েছে, অ্যানিমেশন বানিয়েছে, কিন্তু অবশ্য তিমির ব্যাপারে ওরকম খুব একটা খারাপ কিছু তারা বানায়নি, যেটা বানিয়েছে হাঙ্গরের বিষয়। তারপরে আরেকটা যেটা সবচেয়ে মজাদার একটা আমাদের প্রাণী ছিল লেপার্ড সিল, যেটা ছবি আমরা একটু আগে যে ছবিটা দেখেছি ওটা আবার দিতে বলেন। আচ্ছা, লেপার্ড সিলের বলেন যেটা পেঙ্গুইন সহকারে দিয়েছে। লেপার্ড সিল হচ্ছে অ্যান্টার্কটিকার টপ প্রেডিটর, মানে সবচেয়ে নামী শিকারী প্রাণী। এই সিলটা একটা মেয়ে সিল, এটার ওজন 500 কেজি পর্যন্ত হয়, মানে প্রাণীটা অনেক বড়। আমরা কিন্তু অনেক বড় বড় সিল দেখেছি যেগুলোর ওজন 4 থেকে 5 টন পর্যন্ত হয়, এটা হয় আধা টন। যাক, লেপার্ড সিল দেখা সবচেয়ে কঠিন। আমাদের জাহাজের যে তিমি বিশেষজ্ঞ ছিল মিস ক্যাটলিন, তাকে বললাম, উনি বললো লেপার্ড সিল দেখতে পাবেন, এটা দেখা যায় না, এটা খুবই খুবই কঠিন। হ্যাঁ, উনি বললেন আমি 8 বছর ধরে আসছি, এ পর্যন্ত 2-3 বার দেখছি, দেখা যায় না। তো লাকিলি আমরা একবার জলে দেখেছি, ওটা শিকার করছিল, এবং তার কিছুক্ষণ পরে যেটা ছবিটা আপনারা দেখলেন, একদম মনে হলো একটা বরফের ট্রেতে সাজিয়ে সিলটাকে আমাদের সামনে রেখে দিল যে ও আছে। এবং ওই সময়ে সিলের প্রধান খাবারই পেঙ্গুইন, একটা জেন্টু পেঙ্গুইন ভুল করে ওই বরফে লাফ মেরে উঠেছিল, এবং সে যখন সামনে দেখলো হাই আমার জল্লাদ জমদূত এখানে, সেই যে ভয় পেয়ে ঘুরে নামলো, লাফ দিল। ওই সময় আমাদের সাথে থাকা এনাম ভাই এই ছবির অপূর্ব ছবিটা তুলেছিলেন, ওটাই আপনাদের দেখালাম। তো আমরা লেপার্ড সিল দেখতে পারার কথা না, অসম্ভব বিরল, সেটা আমরা খুব ভালো মতন দেখলাম, দলের সবাই দেখলো। 2, ওর নাকের ডগাতে একটা পেঙ্গুইন উঠলো এবং নামলো, সেই দৃশ্য আমরা দেখলাম। এটা দেখার পর ক্যাটলিন বললো যে তোমরা এই ট্রিপে যা যা দেখে গেলে আর এটা কোনোদিন রিপিট আশা করো না। আমরা আসলে খুবই লাকি ছিলাম, মানে অ্যান্টার্কটিকা ওয়েদার যেমন ভালো পেয়েছি আমরা, অ্যান্টার্কটিকা ওয়েদার সবকিছু, তো ওয়েদার সবকিছু। এবং আমরা হচ্ছে 20 তারিখে 20 ডিসেম্বর আমরা প্রথম আমাদের টিম আমরা পেনিনসুলা নামে একটি জায়গাতে আমরা ল্যান্ড করি আর কি। আমরা 27 জন বাংলাদেশি এবং 3 জন ইন্ডিয়ান ছিল, মানে 30 জন বাঙালি, এবং সেই সাথে আমাদের পুরো অ্যান্টার্কটিকা বিভিন্ন দেশ থেকে 100 জনের উপরে অভিযাত্রী ছিল। সবাই আমরা একসাথে ল্যান্ড করেছি। ওটা আসলে ওই সকালবেলা ল্যান্ড করলাম, বিকালবেলায় তিমিগুলো দেখলাম। আমরা ছবি দেখে কথা বলতে চাই। আমরা এখানে কয়েকজন আছি, সবাই 30 জনকে একসাথে করা তো কঠিন। মানে ওই জায়গাটা যে নামার পরে যে যার মতো করে আনন্দ করছে, এটা তো আসলে একটা ঐতিহাসিক ভূখণ্ড, অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড। এই যে আমরা হিউম্যান স্পিসিস ওখানে যে এক হলাম, যে হলেন আপনারা, তখন আসলে কি হয়? মানে এই যে এরকম একটা জায়গায় এত বড় একটা জিনিসের সাক্ষী হলেন, কি ফিল করেন ভিতরে? অধিকাংশ মানুষ খুব সাইলেন্ট ছিল, তাই না? মানে এত বিশাল প্রকৃতি এবং এর মাঝে আমরা এতই ছোট, এবং এই যে পুরো পৃথিবী নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি, কিন্তু দিনের শেষে আমাদের বাড়ি ওই ছোট্ট জাহাজটা। তো ওখানে আসলে হারিয়ে যাওয়া ছাড়া বেসিক্যালি খুব কিছু করার থাকে না। তবে এর ভিতরে একটা জিনিস আপনাদেরকে বলি, আমি ধন্যবাদ দেব অ্যালেন মাস্ককে, যে উনি অ্যাটলিস্ট আমাদের সেই স্টারলিং, আমরাই প্রথম পৃথিবীর মানুষ যারা ইন্টারনেট ইউজ করেছি তার মাধ্যম দিয়ে এই অ্যান্টার্কটিকাতে। এর আগে কেউ ইউজ করে নাই,
এবং আমরা প্রতিদিন 5 জিবি করে পেতাম এবং তারপরে যদি কেউ নিতে চায় সেটা একটা, কিন্তু সেটা শুধু জাহাজে ওকে জাহাজে আসতে পারে হবে, ছাড়া কিন্তু হবে না। তো যার জন্য রেগুলেট করেছে আর কি। যার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাটলিস্ট ছবিগুলো কিংবা আমাদের ফেসবুকে প্রতিদিন যে ছবিগুলো আমরা দিয়েছি মানে সবার সাথে কানেক্টেড ছিলাম। তো এটাও কিন্তু একটা যুগান্তকারী ঘটনা যে আমরা প্রথম পৃথিবীর মানুষ হিসাবে এটা সাক্ষী হয়ে থাকলাম যে আমরা এর আগে ওইভাবে এত ফ্রিকোয়েন্টলি করা যেত না। আর খুব আরেকটা ছবি দেখাতে চাই, প্রশ্ন আছে আমার। এটাই ওকে, এটা পার্সেল হঠাৎ দেখে একটা বাইন মাছের মতো মনে হচ্ছে, কিন্তু এটা 500 কেজি ওজন, my তাহলে God. বুঝে ফেলেন যে কত বড় প্রাণী। এটা এই গ্লেশিয়ারের মধ্যে ভাসতেছে মনে হয় উপরে, তাই না? বেডের মতো করে ঘুরছে। এটাই তো ওদের বিছানা, উঠে ঘুরতেছি, যখন ইচ্ছা হবে নেমে যাব, আবার খেয়ে তাদের তো লেপ কাঁথা লাগে না। সেটাই একদম, ঠান্ডাতে বরং থাকতে পারে, গরম জায়গায় থাকতে পারবে না। ওকে, কামিং টু ইউর পয়েন্ট, এলন মাস্ককে থ্যাংক ইউ যদি দিলেন। তবে এখানে একটা জিনিস আপনাকে বলি যে আমাদের জাহাজটা যখন আমরা অ্যান্টার্কটিকাতে যাচ্ছিলাম সাউথ জর্জিয়া থেকে, এর ভিতরে খুব বিশাল একটা সমুদ্রের ঝড়ে আমরা পড়েছিলাম, ঝড়, এবং এটা 2 দিন ছিল। এক একটি ঢেউ মনে হচ্ছিল 10 তলার উপরে, দেখেছি। এবং এত ঢেউ যে আপনি দাঁড়াতে পারবেন না, আপনি খেতে পারবেন না, আপনি টয়লেটে যেতে পারবেন না। এবং দক্ষিণ মহাসাগরের একটা জায়গাতে পৃথিবীর সবচেয়ে বেশি ঝড় হয়, সবাই জানে, সে ড্রেক প্যাসেজ। এটা তার আগের গল্পই বলছে। ও ইয়েস, কাছে তো এটা ড্রেক প্যাসেজ তো পার হতে হয় আপনাকে। রাইট, পৃথিবীর সবচাইতে দুর্গমতম জায়গা আর কি, যেখানে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর, 3টা মহাসাগরের মোহনা। এবং ওটা কিন্তু এটা মহাসাগর ভাই, এটা অন্য ব্যাপার। রাইট। তো যেহেতু আমাদের আগে একটা খুব বাজে অভিজ্ঞতা হয়ে গেল, তো ড্রাক প্যাসেজের যেটা সেটাও কিন্তু কম ছিল না, কিন্তু ওটা তখন আর অতটা মানে ভয়াবহ কিছু মনে হয়নি আমাদের কাছে, যেহেতু ওই ঝড়টা ছিল আসলে খুবই টাফ ছিল। কেমন কাটলো আসলে 2 দিন যে গেল? বিছনা থেকে উঠাটা আমাদের টাফ ছিল, মানে শুয়ে থাকতে হয় ওই সময়, কারণ তখন আমরা জাহাজের বারান্দায় দেখলাম 2 হাত পর পর বমি করার ব্যাগ দেওয়া আছে, যে কারো বমি লাগলে ওখানে তখনই বুঝলাম ও সামথিং ইজ রং। জাইগ্যান্টিক যে ঢেউগুলো, মানে দেখতে। এবং আমরা তো দোতলায় ছিলাম, মানে আমরা কিন্তু খুব সস্তা একটা কেবিন নিয়েছি। আচ্ছা, সস্তা কেবিনের ভাড়াই কিন্তু $15,500। ওকে, হ্যাঁ, তো 2 জনের ভাড়া আবার দেখা $18,000 $19,000 আর কি। তো আমরা তো 4 জন ছিলাম, তো ওইখানে ঢেউগুলো ওই দোতলা মানে কি, আমরা জাহাজ তো নিচে তো নিচে আছি, কিন্তু জাহাজে আমার নিচেও তো আর 5 তলা আছে, তাহলে 7-8 তলা ঢেউ এসে আমার জানালাতে বারবার বাড়ি দিচ্ছে, এবং মনে হচ্ছে যে জানালাটা ভেঙে চলে আসবে। এটা ওয়েভ করে আসে, সব সময় পানি ছিল। আর সবচেয়ে বড় কথা, এই ধরনের অভিজ্ঞতা তো আমাদের কখনো হয়নি, যে এটা আপনাদের ফার্স্ট হচ্ছে এখানে এরকম। ওকে, হ্যাঁ, মানে বাংলাদেশি কোনো মানুষের এত বড় ঢেউ দেখার সৌভাগ্য তো হবে না। আর এটা তো নর্মাল, আপনার একদম চলে যাচ্ছে নিচে, এরপর 10 তলার উপর আবার উঠছে, আবার নিচে যাচ্ছে, মানে এটা আসলে বলে কিংবা ছবি দেখে এবং এতটাই ভয়ঙ্কর। আমরা টয়লেটে যাচ্ছি একদম ধরে, কিংবা বাইরে যাচ্ছি, খেতে যাচ্ছি, আপনি হাত ছাড়তে পারবেন না, কিভাবে ছাড়বেন? এবং এমনও আছে যে আপনি ছবিটা এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এবং জানলা দিয়ে দেখতে পাচ্ছেন যে ওখানে ওই গোল জানলা, হ্যাঁ ওই জানলা দিয়ে ওইখানে এসে বাড়ি মতো, এবং যখন আবার অসম্ভব শক্তিশালী ঢেউ আসবে টানা, তখন এসে এই জানলাটাও তারা বন্ধ করে আবার হুড়কো টেনে দিবে, মানে এটা ওয়াটার টাইট। তারপরেও যদি কিছু এই সমুদ্রের কোনো বিশ্বাস নেই, দক্ষিণ মহাসাগর ইজ দ্য ওয়ার্স্ট। এবং ড্রাক প্যাসেজ আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বেশি জাহাজ ডুবি হয়েছে এখন পর্যন্ত, পাওয়া যাচ্ছে না, এরকমই শোনা যাচ্ছে। এবং এখন অবশ্য জাহাজ ডুবি কমে গেছে বিকজ অফ আমাদের আধুনিকতার জাহাজ হয়তো অনেক কিছু সিস্টেম আছে, প্লাস ওয়েদার ফোরকাস্টিং আগে থেকে হয়ে যায়। তা আমি তো খুব ভয় পেয়ে গেলাম, ক্যাপ্টেন অনেক কি অবস্থা, ইটস নর্মাল, এটা হচ্ছে আমাদের অ্যান্টার্কটিকাতে যে জোডিয়াক, আমরা একটা ছোট বোট, আমরা এখানে 10 জন করে আমাদের টিম ছিল, ইমার্জেন্সি বোটগুলোর মতো আমরা যে দ্বীপগুলোতে ল্যান্ডিং করেছিলাম আর কি। এবং তিমি দেখেছি, কারণ অ্যান্টার্কটিকাতে তো ল্যান্ড নাই, ওটাতে ঘুরে ঘুরে তিমি দেখেছি, পেঙ্গুইন দেখেছি, তারপর বিভিন্ন প্রাণী। পানিটা ওখানে কেমন থাকে? বরফ কি জমে থাকে না কিছু কিছু জায়গায়? ওখান থেকে ফ্লোট করা যায় নাকি পানির উপরে থাকতে? এটা সিজনের উপর ডিপেন্ড করে, কিছু জায়গায় ফ্লোট করছে, কিছু জায়গায় ভেঙে যাচ্ছে। আমরা যেমন বরফ ভেঙে গেছে, ওটার উপরে ওয়েডেল সিল্ডার শুয়ে আছে, ওইরকম জায়গাতেও গেলাম, কিন্তু আমাদের ভাসমান বরফে হাঁটার এই বাতে অনুমতি ছিল না। হ্যাঁ, ওইরকম জায়গা আছে যেখানে শেলফের উপরে হাঁটা যায়, আমাদের ভাসমান বরফে এবার হাঁটতে দেয়নি।
মানে অ্যাবাউট দি ট্রাভেলার সেফটি এন্ড সিকিউরিটি, সেটাতে যাবো, তার একটা ছবি দেখাতে চাই দর্শকদেরকে। এই যে এটি আমরা যখন সকালবেলা উঠে যে কোনো জায়গায় ল্যান্ডিং করার আগে আমাদের কয়েকটা জিনিস আমাদের ম্যান্ডেটরি ছিল। তার ভিতরে ছিল আপনার উইন্টার ড্রেস, মানে আপনার উইন্টার বুট পরতে হবে, তারপর হচ্ছে ওয়াটারপ্রুফ প্যান্ট পরতে হবে, জ্যাকেট পরতে হবে, যেগুলো আমরা ভাড়া নিয়ে এসেছি, এবং সেই সাথে এই লাইফ জ্যাকেট সব সময় ভাষার জন্য থাকতেই হবে। তো এই লাইফ জ্যাকেটটা পরে আমরা জোডিয়াকে বসতাম, তারপরে আবার ল্যান্ডিং করতাম, ল্যান্ডিং করে এটা খুলে ফেলে দিতাম, খুলে ফেলে দিয়ে আমরা 2 ঘন্টা সময় দিত, 1 ঘন্টা সময় দিত, পুরো দ্বীপটা ঘুরতাম। আবার যখন জোডিয়াকে আবার এসে যখন উঠতাম, তখন আবার ওই লাইফ জ্যাকেটটা পরে আবার আপনার মেন জাহাজে আসতাম। এটা কিন্তু বলবো যে মানুষের যাদের ড্রিম থাকে, অনেকে বলে না যে বুড়ো বয়সে যাবো, বুড়ো বয়সে কিন্তু এই মজাটা পাবেন না। আপনাকে বারবার উঠানামা করা, এই যে চেঞ্জ করা, ড্রেস চেঞ্জ করা, পরিশ্রমের ব্যাপার আছে, রাইট, এত বড় সেটা কনসিডারেবল কোনো ব্যাপারই না। এরপরে কি হলো তারপর সেখান থেকে? এরপরে আমরা আস্তে ধীরে পেনিনসুলা শেষ করে আমরা ড্রাক প্যাসেজ। বরফ খেয়ে দেখেছেন ওখানে গিয়ে? আমি বরফ খেয়ে দেখেছি। কেমন লাগছে? একদমই আমাদের মিঠা পানির মতো আর কি। ওকে, কিন্তু বরফের যে কত ধরন হয়, আমাদের জাহাজে বরফ বিশেষজ্ঞ ছিল, সে দেখালো যেমন কিছু বরফ মানে কি, বরফ মানে ওই সময়কার পৃথিবীটা কেমন ছিল, ওই ওয়েদারে তো ওটা বরফ হয়েছে। when you are looking through the ice, you are looking through the weather and climate of that time. তো তাতে ওরা যেটা দেখালো যে কিছু বরফ লক্ষ বছর আগের, ওটা ক্রিস্টাল ক্লিয়ার আছে, কিছু বরফ নীল, কিছু বরফ সবুজ, কেন আমরা অবশ্য লাল বরফ দেখতে পাই, কিছু কালো। তো এগুলোর যে কালো বরফ, এগুলোর যে কাহিনীগুলো দেখালো, এটার মানুষ কিন্তু শুধু বরফ দেখার জন্য অ্যান্টার্কটিকা যেতে পারে, এত ধরনের বরফ আছে, আমি হয়তো আর ফ্যাথম করতে পারছি না। কোটি কোটি বছরের যে বরফগুলো এবং সূর্যের আলোতে বরফের যে কালারগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এটা তো মেনলি সূর্যের আলো একটা কাজ করছে এখানে। অসাধারণ, অসাধারণ। সূর্য আমাদেরকে ব্যাটারি দিচ্ছে, বাঙালি দিন শেষে আমাদের কিন্তু ভোজন রসিক আমরা, সবাই আগে বলবে যে কি খেলাম। আমাদের ওখানে আসলে এত মজার মজার খাবার ছিল। আমাদের শেফ ছিল ইন্ডিয়া, ওনার কবির ভাই, ওনার গোয়া বাড়ি, তাই বলে ভেবেন না আমাদেরকে প্রতিদিন ইন্ডিয়ান খাবার খেয়েছেন, কারণ ওখানে 100 জন দেশের মানুষ, 100 জন মানুষ ছিল বিভিন্ন দেশের, 20-30টা দেশের মানুষ ছিল, এবং তারা ঠিক প্রত্যেকটা দেশের প্ল্যান অনুযায়ী তারা মেনু বানায়। এবং আপনারা কি খেয়েছেন? আমাদের সব 5 স্টার মেনু টাইপের, তো সব ধরনেরই দিয়েছে। তবে একটাই বলে, একদিন একটা ভেড়ার ডিশ এত ভালো হয়েছিল, আমি কবির ভাইকে রিকোয়েস্ট করলাম যেটা এত ভালো লেগেছে, যাওয়ার আগে আর কবে খাওয়াবো। আচ্ছা, তো বললো মাই ফ্রেন্ড, আমাদের এখানে নিয়ম হচ্ছে কোনো খাবার রিপিট হবে না, তোমরা যে 60 বেলা খাবার, আমরা 60 বেলায় 60 ধরনের মেইন ডিশ দিব, সাইড ডিশ একই থাকবে, সালাদ, অন্যান্য কেক, চিজ, এবং ছবি দেখতে চাই একটু। হ্যাঁ, এবং ওরা কিন্তু আমাদেরকে এডিবল ফ্লাওয়ার, মানে যে ফুলটা খাওয়া যায় সেই ফুল, সর্ট অফ স্টেক মনে হচ্ছে। এটা এক ধরনের, এটা সম্ভবত হরিণের মাংস ছিল, ভেনেসন চাষের হরিণ, এবং অনেক ছবি আমাদের হাতে। হ্যাঁ, আমরা যেহেতু 120 জনের মধ্যে 30 জন বাংলাদেশি ছিল, এটি ছিল বাংলাদেশের মেয়ের, মানে আমাদের কোনো মাছ এবং ভাত বা খিচুড়ি টাইপের খাবারও কয়েকবার দিয়েছে, এবং খাবার খুব ভালো, যে সালাদ ছিল প্রত্যেক বেলাতে, বুফে, ভেজিটেবল ছিল এনাফ, ফিশ ছিল, হ্যাঁ, আর মাংস ছিল এক এক সময় এক এক ধরনের মাংস দিয়েছে, কখনো গরু দিয়েছে, কখনো হরিণ দিয়েছে, কখনো খরগোশ দিয়েছে, কখনো মুরগি দিয়েছে, মানে এই ল্যামও দিয়েছে। তো সবকিছু মিলে খাবারের কোনো সময় ডেজার্ট, স্টার্টার সবকিছু ছিল আমাদের, এবং 3 বেলায় বুফে। এবং সত্যি কথা যে আপনার অ্যান্টার্কটিকা যেতে হলে পারে আপনার একটু ফিজিক্যাল ফিটনেসটা থাকতে হবে। সিকনেস যদি থাকে তাহলে না যাওয়াই উচিত। বুঝবে কি গিয়ে বুঝতে পারবে। অনেকের আবার ওই যে ওষুধ দিয়ে দেয় তো ঠিক হয়ে যায়। এক্সট্রিম ভার্টিগোর সমস্যা না থাকলে যাওয়াই উচিত। আই উইল রিকোয়েস্ট প্লিজ যাবেন, মানে এতদিনের জন্য আসলে সি সিকনেস জাহাজে ওঠা মাত্র জাহাজের ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে দিবে, হয় খাবেন না কানের পিছনে লাগাবেন, এই ঠিক হয়ে যায়। আমাদের ডাক্তার ছিল, আমাদের প্রত্যেকটা বিষয়ের উপর স্পেশালিস্ট একজন ছিল, স্পেশালাইজড। যেমন কেউ যদি বরফের ভিতরে একজনের ছিল যে বরফ নিয়ে সে শুধু জানে, আমাদের কিন্তু রীতিমতো ক্লাস করতে হয়েছে। প্রত্যেক দিন আমাদের 2-3টা ক্লাস থাকতো। পেঙ্গুইন নিয়ে একদিন ক্লাস হয়েছে, শিল নিয়ে একদিন ক্লাস হয়েছে, ক্লাইমেট নিয়ে ক্লাস হয়েছে, তারপর হচ্ছে আপনার ওখানকার এনভায়রনমেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে, আমার অতীতে যে যেমন শ্যাকেলটন কিভাবে ওখানে গিয়েছিল সেটা নিয়ে মুভি দেখানো হয়েছে। অ্যান্টার্কটিকা নিয়ে পড়াশোনা বেশি করা হচ্ছে সারাদিনও তো আপনি সারাক্ষণ, আপনি তো দ্বীপে থাকছেন না, 2 ঘন্টা থাকছেন, তারপরে তো আবার 10 ঘন্টা ফ্রি থাকছেন। তো ওই সময়টা কি করবেন? তারা পুরো একদম মানে আমাদেরকে
বলতে পারেন যে স্টুডেন্টদের মতো আমাদের, এবং ক্লাসে যা ম্যান্ডেটরি এই ছিল ইনফরমেশন কোথাও পাবেন না ওখানে ছাড়াও। এই ফিলগুলো আমরা পেয়েছি আর কি এখানে। এবং আমি যদি বলি যে ইজ ইট সেফ টু সে যে এই পানিগুলি তো আমাদের আসলে সমুদ্র সবকিছু হয়েছে আসলে, তাহলে এইটা আমাদের জানতে হবে সবার আগে আসলে। খুবই জানতে হবে। এন্ড দেন আমরা কোথায় আছি শেষ এবং দিক থেকে তারপরে আমরা আস্তে আস্তে পেনিনসুলা দিয়ে আবার সেই আমাদের উশুয়াতে আমরা আমার মনে আছে যে 25 তারিখে ছিল আমাদের 2024-এর 25শে ডিসেম্বর, যেদিনকে বড়দিন ছিল। বড়দিন আমরা আসলে সকালবেলা এসে ল্যান্ড করলাম। এটা 21 দিনের যাত্রা ছিল এবং মনে হলো চোখের নিমিষে যাত্রাটি শেষ হয়ে গেল। আমাদের যা টিমমেট যারা ছিল, আমাদের যারা ক্রু ছিল, যারা টিচার ছিল, আমাদের বিভিন্ন দেশের মানুষের সাথে চমৎকার বন্ধুত্ব হয়ে গেল, একটা ফ্যামিলি। এবং আমরা বাঙালিরা যেখানে যাই আসলে আমরা এত হই হুল্লা এবং এত আড্ডাবাজ, হ্যাঁ, কেউ ছিল না পুরো লঞ্চ, মানে যেখানে হচ্ছে ডেকে কেউ নাই, কিন্তু আমরা আছি। আমরা রবীন্দ্রনাথের গান একসঙ্গে গিয়ে আমরা রবীন্দ্রনাথের গান গেয়েছি প্রতিদিন, জীবনানন্দ দাশের কবিতা পড়েছি প্রতিদিন। আমাদের অনু যা খুবই চমৎকার লেখালেখি করে, বই পড়ে, এবং আমাদের ওখানে প্রতিদিন সাহিত্য আড্ডা হতো। এগুলো আমরা কন্টিনিউ করে গেছি। আমাদের সাথে একদিন একাধিক ভালো রাইটার গিয়েছিলেন, তো আমরা বসে এটা নিয়ে আড্ডা করতাম। ইভেন পদ্মা নদীর মাঝি পড়েছি একদিন, ওটা আবার আমাদের সাথে থাকা আনিস ভাই স্প্যানিশ অনুবাদ করেছিলেন। তো অল টুগেদার আমাদের সময়টা মানে ডাইভার্স এবং ফ্রুটফুল গেছে। এমন না যে প্রতিদিন দিনই বরফ দেখা বা প্রতিদিন দিন। তবে হ্যাঁ, আমি আর কখনো অ্যান্টার্কটিকা যেতে চাই না। কেন যেতে চাই না? আমাকে কেউ ফ্রি দিলেও যেতে যাবো না, কারণ আমার যে স্মৃতিটুকু রয়েছে, আমি যে 100টা যে আমি তিমি দেখেছি, আমি একসাথে এতগুলো চমৎকার প্রাণী দেখেছি, এইগুলো আরেকবার গেলে আমি নাও দেখতে পারি। ইভেন কি আমাদের আসার পরও যোগাযোগ হচ্ছে, তারা এরপরে যে মাত্র 2টা তিমি দেখেছে। ওহো, বিষয়টা এরকম আর কি, যে আমি গেলে পারে ওই ফিলিংসটা আর পাবো না। তবে হ্যাঁ, সাউথ জর্জিয়া বারবার যাওয়া যায়, যেহেতু ওখানে তাদের বাসা, পেঙ্গুইন তারা থাকবে ওখানে, শিল থাকবে। তো আমি অ্যান্টার্কটিকার ব্যাপারে একটু যদি বলি, শেষটা এসে জিজ্ঞেস করতে চাই যে কি বলবেন দর্শকদেরকে, বা আমি যদি ট্রাভেল করতে, আমার খুব ইচ্ছে করছে ট্রাভেল করতে শুনে, এখন আমাকে কি বলবেন আপনি? দর্শকদেরকে কি বলবেন, রুটটা কিভাবে বোঝাবেন তাদেরকে? অনুবলো with all the feelings that you have gathered. অ্যান্টার্কটিকা তো যেহেতু পৃথিবীর অত্যন্ত দূরের দুর্গম একটা জায়গা বাংলাদেশ থেকে, কাজে অ্যান্টার্কটিকা যদি আপনি আসলে যেতে চান, ঠিক আমাদের মতো, আমি 2007 সালে এনাম ভাইয়ের সাথে উত্তর মেরু গেলাম, তারপরে 2024, কত বছর গেল। এই বছরগুলো কিন্তু প্রতিদিনই অ্যান্টার্কটিকা নিয়ে চিন্তা করতে হয়েছে। আচ্ছা যাবো যে, ভাইয়া তো গেছে, একসাথে যাব, কত টাকা লাগবে, কোথায় গেলে একটু সস্তা করা যায়, আচ্ছা 2 জনের বদলে যদি 4 জনের কেবিনে যায় তাহলে কতটুকু টাকা হয়, এই টাকা কি করে জোগাড় করব। এটার পিছনে কিন্তু আমার বছরের পর বছর গেছে। এমন না যে ওয়ান ফাইন মর্নিং উঠে আমার মনে হলো যায় একটা অ্যান্টার্কটিকা, এবং তারপরে যে গবেষণা করা, একটা ভালো কোম্পানি পাওয়া, যে কোম্পানিটা অ্যান্টার্কটিকা ভর্তি প্রচুর স্ক্যাম, চিটবাট্টর কোম্পানি আছে, কাজে আপনার ঠিক কোম্পানিটা বাঁচতে হবে। এবং তারা আপনার যে উদ্দেশ্য, যেমন আমরা গেছিলাম এই পাখি এবং তিমি দেখতে, ওই জায়গাগুলো যাবে কিনা এগুলো নিয়ে রিসার্চ করা। তো আপনারা যারা যেতে চান, সোজা কথা, এটার জন্য আসলে প্যাশন, আগ্রহ থাকতে হবে এবং ছাড় দিতে হবে, যে আপনি এত বছরের সঞ্চয় দিয়ে আপনি এই জিনিসগুলো দেখতে গেলেন, প্ল্যানটা ওইভাবে করলেন। একমাত্র যখন আপনি এটার পিছনে পরিশ্রম দিবেন, সময় দিবেন, তখনই হয়তো সম্ভব হবে। আর আমার মনে হয় যে অ্যান্টার্কটিকা তাদেরই যাওয়া উচিত যারা আসলে ফিল করে। আমাকে বলার জন্য না, আমি অ্যান্টার্কটিকা গেছি, অ্যান্টার্কটিকা আমি কেন যাব? আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি এই তিমি দেখবো ওখানে, যে আমি কোথাও সারা পৃথিবীতে এত জায়গায় ঘুরেছি, কোনো তিমি দেখিনি। আমার ইচ্ছা ছিল পেঙ্গুইন দেখার, মানে প্রাণীকুলের সাথে একটা সম্পর্ক ছিল, মানে শুধু জাস্ট আমি বলার জন্য যাওয়া যে আমি অ্যান্টার্কটিকা গেছি, এটা না, যে বরং ওই টাকাটা দিয়ে পৃথিবীর বহু জায়গা আছে, আপনি ওইটা দেখেন। এটা হলো আমার কথা। I think আমার একটা মেজার করা উচিত না আসলে টাকা দিয়ে আসলে অ্যান্টার্কটিকার পুরো ট্রিপটা, হ্যাঁ, তারপর না, যেহেতু ব্যয়বহুল জায়গা, অনেক হিসাব আছে, ওইটা দিয়ে আপনি পুরো দক্ষিণ আমেরিকা ঘুরতে পারেন। আমরা যে ট্রিপে গেছি এটা আসলে $1 বিলিয়ন কাজ। রাইট। একসাথে ইভেন আমি কাউন্টার করতে বলছি, আমরা যে জিনিসগুলো দেখেছি, যেগুলো পৃথিবীর বিরল জিনিস, যেগুলো আমরা বলতে পারবো, তখন সাউথ জর্জিয়ায় যে 3 লক্ষ পেঙ্গুইন দেখেছি, এটা তো শোনা যায়। এতগুলো তিমি দেখেছি, তারপরে যে আপনার যে শিলগুলো দেখেছি, কিংবা যে পাহাড়গুলো দেখেছি, সবকিছু মিলে ভাববো সারাদিন আজকে কি বললেন আপনারা। আমি দর্শকদের জন্য একটু বলতে চাই, বিশেষ করে যারা আগ্রহী, একটা রুট ম্যাপ দেখাতে চাই, যেটাতে করে আসলে ওনারা যেতে পারবেন। এবং আপনি যদি বলতে চান, এটা ছিল আমাদের রুট ম্যাপ। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন উশুয়া থেকে আমরা ফকল্যান্ড গেছি। উশুয়া থেকে দেখতে পাচ্ছেন আমরা ফকল্যান্ডে গেছি, ফকল্যান্ড থেকে তখন সাউথ জর্জিয়া গেছি, সাউথ জর্জিয়া থেকে আমরা এসে আবার এখানে এই অ্যান্টার্কটিকা পেনিনসুলাতে চলে এসেছি। এটা দিয়ে আমরা আবার সোজা
উশুয়াতে গেছি। আপনারা চাইলে পারে কেউ যদি শুধু অ্যান্টার্কটিকা আসতে চাই তাহলে উশুয়া থেকে ডাইরেক্ট এই পেনিনসুলাতে আসতে পারে, কিন্তু আমরা সেটা ঘুরে 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 আসছি। 21 ডেজ ট্রিপ, রাইট? এবং 21 ডেজ ট্রিপ ছিল আর কি। আর ওটা যদি ডাইরেক্ট আপনি উশুয়া থেকে ডাইরেক্ট যদি আপনি এই অ্যান্টার্কটিকাতে চলে আসেন তাহলে এটা 11 দিন থেকে 10 থেকে 11 দিন। ওকে, দুইটা চয়েস থাকতে পারবে, মানে এটা আসলে বলতে পারবো না, দুটো চয়েস সবসময় থাকবে, আলাদা অ্যাভেলেবিলিটি ব্যাপার বিষয় আছে। প্লাস অ্যান্টার্কটিকা যেটা অনেকে বলে যে আমি অ্যান্টার্কটিকা গেছি, মানুষ এরকমই, মানুষ তো দেখাতে পছন্দ করে, মানুষ ওটাই বলছে। তো মানুষ যারা প্রাণীকুল পছন্দ করে তারা আবার এদিক দিয়ে ঘুরে যাবে। আর এটা আসলে প্রাণীর প্রতি দেখা ভালোবাসার একটা বিষয় রয়েছে। আর ম্যাক্সিমাম পৃথিবীর মানুষই 90% মানুষই অ্যান্টার্কটিকা যায়, যেমন অ্যান্টার্কটিকা গেছে, সময়ের ব্যাপার থাকে, তো সময়ের ব্যাপার থাকে, যে কিছু অ্যাক্টিভিটি হলো। এই এরপরে কোথায় যাচ্ছেন? হোয়াট ইজ ইউর নেক্সট ট্রিপ প্ল্যান? আমরা সামনের মাসে মাস দুয়েকের জন্য পূর্ব আফ্রিকা যাচ্ছি, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি। ওখানে আমরা কয়েকজন চেষ্টা করব কিলিমানজারোতে উঠতে, আফ্রিকার সবচেয়ে উঁচু পাহাড়। ওকে, আর তারপরে নেমে আসার পরে আমাদের সাথে প্রথম থেকে থাকবে। আমরা যাচ্ছি এনগোরোঙ্গোরো নামে খুবই বিখ্যাত একটা ন্যাশনাল পার্কে তানজানিয়ায়, পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরির যে জ্বালামুখটা সেটার ভিতর একটা ন্যাশনাল পার্ক আছে। কারণ সেই সময় আমরা গ্রেট মাইগ্রেশন দেখব, কোটি কোটি প্রাণী যাচ্ছে, ওদের পিছনে শিকারী প্রাণীরা আসছে, কুমির তখন জেব্রা ধরে খাচ্ছে। এই জিনিসগুলো আশা করি দেখা হবে। আমরা আশা করি আমরা একাধিক জায়গায় গ্রেট মাইগ্রেশন দেখবো, যেমন মাসাই মারাতে, সাভো ন্যাশনাল পার্কে। তো আপাতত মাথা জুড়ে আফ্রিকা। এটা মোটামুটি সোফার আমাদের জানা হলো যে অ্যান্টার্কটিকা পর্যন্ত কিভাবে গেলেন, সেখানে শেষ করলাম। তারপর কোথায় গেলেন সেখান থেকে? অ্যান্টার্কটিকা থেকে আবার এই দিয়ে নাম করা আর একটা জায়গা রয়েছে পৃথিবীর, কোথায়? যেটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস, অ্যামাজন। ও দ্য রিভার ভ্যালি, আকাশে যেটা। যেহেতু চলে আসছে একদম অ্যামাজনের পাশেই, অ্যান্টার্কটিকা যেহেতু আমরা গেলামই, অ্যামাজনের না গেলে আবার অ্যামাজন রাগ করবে। বাংলাদেশে কথা বলতে পারছি না তো, আমি সেটা জিজ্ঞেস করছি। মানে ঠান্ডা থেকে এবার যাচ্ছি গরমে। কি হলো তারপর, শুরুটা কি করে? অ্যান্টার্কটিকা থেকে অ্যামাজনে যাওয়ার যে প্ল্যান, আমরা ইকুয়েডরে গেলাম। তো অ্যামাজন তো আসলে অনেক বড় পৃথিবীর। অ্যামাজন প্রায় ভারতবর্ষের চেয়ে বড় একটা বন, এটা পৃথিবীতে 9টা দেশের মধ্যে আছে। তো আমরা বেছে নিলাম ইকুয়েডর, কারণ ইকুয়েডরের রাজধানী থেকে নাইট বাস জার্নি করে গেলে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে অ্যামাজনে যাওয়া সম্ভব, যেটা পৃথিবীর অনেক দেশে সম্ভব না। যেমন ব্রাজিলে অ্যামাজন মূল শহরগুলো থেকে অনেক দূরে, একমাত্র মানাও থেকে অ্যামাজন কাছে। পেরুতে যেমন লিমা থেকে অনেক দূরে। তাই আমরা ইকুয়েডরের অ্যামাজনই বেছে নিলাম। আরেকটা কারণ, ম্যাপ দেখলে বুঝবেন ইকুয়েডরের অর্ধেকই কিন্তু অ্যামাজন। ইকুয়েডরের অর্ধেক আন্দেজ, বাকি অর্ধেকটা অ্যামাজন। এবং সেই অ্যামাজনে আসল যে প্রাণীগুলো আমরা দেখতে চাই, যেমন অ্যানাকোন্ডা বা পিঙ্ক রিভার ডলফিন অথবা জাগুয়ার, সবই ওখানে আছে। আপনারা কি সবগুলো দেখেছেন? না, আমরা অধিকাংশই দেখেছি। মানে খুব ছোট্ট ট্রিপ, 4 দিনের মধ্যে যেগুলো দেখতে পাওয়ার কথা না, বিশেষ করে পাখি সহ, পটু পাখি সহ আমরা পিঙ্ক রিভার ডলফিন বেশ কয়েকটা দেখেছি। দেখার মতো ব্যাপার, কিন্তু এটা অবিশ্বাস্য ছিল। এবং আমরা যে অ্যানাকোন্ডা দেখেছি এটা সম্ভবই না, একবার আপনি যে দেখবেন। ইভেন আমরা একটা বোয়া দেখেছি, বোয়া কনস্ট্রিক্টর, কুমির পেয়েছি আমরা। তার চেয়ে বড় কথা, আমরা যেটা দেখতে চেয়েছিলাম পৃথিবীর স্বাদু পানির সবচেয়ে বড় মাছ, আরাপাইমা, সবচেয়ে বড় আশালা মাছ, যেটা 9 ফিট 10 ফিট লম্বা, ওইটা আমরা বেশ কাছ থেকে কয়েকবার দেখেছি। তো ওইটা খুব অসাধারণ। বিভিন্ন ধরনের বানর দেখেছি। অল্প সময় খুবই ভালো ট্রিপ ছিল, খুবই আলাদা ছিল। মজার একটা বিষয় হচ্ছে, ওখানে আমরা যখন গেছি তখন আমাদের গাইড বলছে যে হোয়ার ইউ ফ্রম, বাংলাদেশ। ওকে, এখানে তো একজন বাংলাদেশি থাকে, সে তো এখানকার গাইড। গাইড মানে বলছে সে তো এখানে 12 বছর ধরে থাকে, চাকরি করছে সেরকম। হ্যাঁ, না, সে অ্যামাজনে গেছিল কোন একটা সময় বেড়াতে, তারপরে ওখানকার একটা মেয়েকে বিয়ে করে উনি ওখানে রয়ে গেছে। তো ওইখানে অ্যামাজনে বাঙালি থাকে। তার সাথে আমাদের দেখা হলো। সবচেয়ে ইমপ্রেসিভ, ভদ্রলোক ভাষা তো শিখেছেন, কিন্তু উনি একজন প্রফেশনাল ট্যুর গাইড। উনি স্প্যানিশ ভাষায় কোথায় কোন আমাজনের প্রাণী থাকে এগুলো তার ট্যুরিস্টদেরকে বলছেন। তো তার সাথে যে আমরা কথা বললাম, উনি তো প্রথমে বিস্ময় এবং মুগ্ধতে অলমোস্ট নৌকা থেকে পড়ে যাচ্ছিল। এবং তারপরে আমরা গ্রামে গেছিলাম, আদিবাসীদের আমাদের একটা প্যাকেজেরই একটা অংশ ছিল। আমরা ট্রাইবালদের ওখানে গ্রামে গেলাম, ওরা কেমন ভাবে থাকে, এটা ভিডিও আছে কিন্তু। আচ্ছা, আমি দেখাতে চাই, খুব কিউরিয়াস, দেখতে চাই অ্যামাজন দেখতে আরো বেশি। তো ওখানে যেটা ভালো লাগলো যে আমরা হেঁটে হেঁটে ওদের গ্রামের যে পুরো গ্রামটা আমরা ঘুরেছি। হ্যালো ভিউয়ার, দিস ইজ ওয়াল্টার তানভীর। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর ফুসফুস নামে খ্যাত অ্যামাজনে, এবং এই অ্যামাজনটা হচ্ছে ইকুয়েডরের অ্যামাজনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এবং এখানে এসেছি এখানকার আদিবাসী গ্রামে, আপনাদেরকে গ্রামটি ঘুরে দেখার চেষ্টা করছি।
আপনারা আমার দেখতে পাচ্ছেন এখানে চমৎকার ঘর। এই যে একজন হ্যালো ওলা, এখানে একজন আদিবাসী একটি ঘর দেখতে পাচ্ছেন, কি চমৎকার ছনের বেড়া কিংবা বিভিন্ন গাছের তাদের পানি। বিউটিফুল হাউস। এখানে আমাদের অ্যাকচুয়ালি ডাইনিং এমন খাওয়ার ব্যবস্থা করেছেন। আমরা আজকে গ্রামে খাবো। দেখছেন কলা পাতা দিয়ে চমৎকারভাবে ঢেকে রেখেছে। ট্র্যাডিশনাল ফুড রান্না করছেন। ইট ইজ জাস্ট স্নেক পিক। আমরা ঢোকা শুরু করেছি, অনেক ঘটনা আছে নিশ্চয়ই, বুঝতে পারছি। অভিজ্ঞতাটা নিশ্চয়ই অন্যরকম ছিল। না, অনেক 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 অন্যরকম। এবং সবচেয়ে মজার বিষয় কাসাবা নামে একটা আলু আছে, তারা সেই আলু আমাদের তুলালো, তারপর সেই আলুটা আমরা ম্যাশ করলাম, আমরা এই ওটাকে পরিষ্কার করলাম, তারপর ম্যাশ করলাম, তারপরে সেটাকে পানি বের করলো, সেটাকে আবার ফ্রেশ করলো, করার পরে সেটাতে আবার রুটি বানালাম, সেই রুটি দিয়ে আবার মাছ দিয়ে খেলাম। হ্যাঁ, এটা ছিল আমাদের একটা ট্রিপের জীবনযাত্রা কিভাবে, এটা একটু বোঝানোর চেষ্টা। তো মানে কাসাবা ভিডিওটা দেখতে চাই, দেখাতে চাই দর্শককে। এই তো সেই ঘটনা যেটা বললেন। এই যে কাসাবা, এই যে তুলছে। হ্যাঁ, যাই, চলো আসো। এই দুর্গম জায়গায় কাসাবা আলু বলা যেতে পারে, এটা এক ধরনের কন্দ জাতীয় স্টার্চ। হর্স ফ্যাটিসের ব্যাপারে তো শুনেছেন, যে ওয়াসাবি বলে যেটাকে, ওটাও তো একটা বিস্ময়কর ব্যাপার। এনিওয়েজ, অনেক কিছু মাথায় ঘুরছে, আমরা গল্পেই থাকি। আবার ঢুকলেন, পরে একটি গ্রামে গেলেন, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলেন, তারপরে এটা ছিল পার্ট, মানে আমাদের একটা পার্ট ছিল। আমাদের যেমন রাতে ঘোরার একটা পার্ট ছিল, কুমির দেখার একটা পার্ট। আমাজনে রাতে ঘোরা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। প্রতিদিনই ছিল আমাদের 10-20 মিনিট ছিলই। এবং রাতে আমরা যেটা সবসময় আশা করি যে বড় প্রাণী, তা কিন্তু নয়। ওখানে আমাজনের পোকামাকড় তো এখনো আবিষ্কার শেষ হয়নি। তো আমরা অল্প সময় অনেক ধরনের পোকামাকড় দেখেছিলাম। আমরা রাতের পাখি খুঁজছিলাম, বিশেষ করে পেঁচা, সেটা পাইনি। অন্য নিশাচর প্রাণী দেখেছি এবং নানা পোকামাকড় দেখেছি। ওইটা খুব দারুণ। পোকামাকড় নানা বলতে কি বোঝাচ্ছেন? অনেক বিভিন্ন প্রজাতির ব্যাঙও দেখেছি। অ্যামাজন কিন্তু অতটা আমরা যেটা দূর থেকে মনে করেছিলাম অনেক ডেঞ্জারাস, কিংবা ওখানে তো কোনো প্রাণী, বড় প্রাণী থাকে না, একবার চিতা, মানে মেশিনটা তো ওখানে রয়ে গেছে, থাকে না ওখানে। হ্যাঁ, বরঞ্চ আমার কাছে এটা মানুষের ভুল ধারণা সিনেমার কারণে, যে অ্যানাকোন্ডা মানুষ দেখলে অ্যাটাক করে। আমরা অ্যানাকোন্ডা যখন দেখেছি, অ্যানাকোন্ডা তো ঘুমিয়ে আছে আমাদেরকে দেখে। তারপরে কয় হাত ছিল ওটা, যদি ধারণা করি? ওটা ছোট অ্যানাকোন্ডা ছিল, এই টেবিলটার সমান হবে। পেঁচানো ছিল না, পেঁচিয়ে টেবিলটার সমান, কিন্তু ও তো ধরা সাপের মতো একটা সাপ। ও যখন খাবার খেয়েছে তখন বড় হয়েছে, ও জাস্ট পড়ে আছে। Still is very, মানে কি বলবো, এটা ছিল জীবনের আমাদের আরেকটি পার্ট, যে আমরা একটা সময় অ্যান্টার্কটিকা শেষ করে আবার আমরা অ্যামাজনে গেলাম। অ্যান্টার্কটিকা অ্যামাজন, দিস ইজ কোয়াইট ওয়াইল্ড ভাই। খুব আলাদা ভাই, বড় থেকে বনে। সমস্যা নাই, এখন আমরা ঢাকাতে আছি। রাইট, এক্স্যাক্টলি। আই থিংক দে আর এলিয়েন্স। আমার কাছে মনে হচ্ছে কোথা থেকে এলেন ওনারা। আচ্ছা, নেক্সট জার্নিটা যদি ঢাকা থেকে কোথায় যাবেন আমি জিজ্ঞেস করি। ভাইয়া তো মানে প্রবাস যাপন। আমরা দুজনাই আফ্রিকা যাওয়ার প্ল্যান করেছি। ওকে ওকে, ওখান থেকে যাবে, আমি ফিনল্যান্ড থেকে জয়েন করব। তারপরে আমরা কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, 4-5টা দেশে। তারপরে আমাদের ওখানে কিছু বাংলাদেশি বন্ধু বান্ধব আসছে, যারা কিলিমানজারোতে উঠবে। আপাতত এই প্ল্যান। চাঁদের পাহাড়ের অ্যালভারেজের মতো ঘটনা। একদম একদম, আমরা সেই রোয়েঞ্জারোতে যাব। রোয়েঞ্জারো হাতে চাঁদের পাহাড়ও থাকবে। গতবার আমি আফ্রিকাতে ভ্রমণের সময় চাঁদের পাহাড় পড়েছিলাম, এবারও পড়বো আশা করি। জি জি, একটু কিউরিয়াসলি একটা প্রশ্ন রাখতে চাই শেষের দিকে। এই যে প্রত্যেকটা সন্তানের জন্য বাবা মার একটা স্বপ্ন থাকে, তুমি এটা হবে, তুমি আপনারা তো ভূ পর্যটক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। মার কথা যদি জিজ্ঞেস করি, মানে মা কিভাবে সাপোর্ট করে এখানে আসলে, বা কি বলে আসলে আদৌ? মা সবচেয়ে বেশি সাপোর্ট করে আমাদের লাইফটা লিড করতে দিয়ে, যে না এটা করো না, এটা না করলে, এটা করলে আমার ভালো লাগছে না, এরকম অন্তত এখন আর বলেন না। প্রতিটা বাবা মাই তো চায় তার ছেলে খুব কাছে থাকুক, এটা তো যেই হোক। আমাদের মার্ক জুকারবার্গের মাও হয়তো বলে তুমি এসে আমার কাছে থাকো।
তো যাই হোক, সেটা যেহেতু সম্ভব হয় না, তো দিনের পর দিন মাও আমাদের সাথে ভ্রমণ করেছেন। আমরা সম্প্রতি একসাথে হিমালয়ে গিয়েছিলাম, অন্নপূর্ণা দেখলাম, দেখে মাকে নিয়ে আমরা 2 ভাই চিতওয়ান বন ঘুরে তারপর ঢাকায় এসে সুন্দরবন চলে গেলাম। মানে মায়ের সাথে হিমালয় থেকে সুন্দরবন হয়ে গেল। এর আগে আমরা একসাথে মিশর গিয়েছি, তখন আমরা সাহারা মরুভূমিতে গিয়েছিলাম। তার আগে উনি ফিনল্যান্ডে আমাদের দেখতে গিয়েছিলেন। তো ওনারও খুব ভ্রমণের ইচ্ছা আছে। বছরের পর বছরে উনিও হয়তো দেখে বুঝছেন যে না, এরা নেহাত খুব খারাপ কাজের সাথে জড়িত নয়। কাজে ভ্রমণ করলে দেখে এই যে জানার আনন্দ এবং অপরকে জানার আনন্দ, এটাতে কিছুটা উনি এখন সায় দিচ্ছেন। তবে দিনের শেষে মনের ভিতরে পৃথিবীর কোনো মাই চায় না তার ছেলে এভাবে পাহাড়ে উঠুক, এভাবে সমুদ্র পাড়ে দিক। এটা প্লাস আমাদের সমাজটা তো এখন অতটা ফ্রেন্ডলি হয়নি। মানে আমরা তো ঘুরছি, আমার মা হয়তো সাপোর্ট করছে, কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার কলিগ, ছেলেরা এই করে বেড়াচ্ছে, ছেলেদের মানে একটা বড় কোনো ব্যবসা নাই, হ্যাঁ, মানে তার ফ্যামিলি এই সেই, মানে যেটা হয় আমাদের দেশে, যে আমাদের দেশে তো একটা মানুষের সফলতা মানেই আপনার একটা ভালো চাকরি থাকতে হবে, ভালো ব্যবসা থাকতে হবে, আপনার একটা ফ্ল্যাট থাকতে হবে, গাড়ি থাকতে হবে, হোয়াট এভার, এটা হলো আপনার সফলতা। কিন্তু আপনার সফলতা এটা আমাদের দেশের কথা বলছি, আমি এটা ইউরোপিয়ানের কথা বলছি না, আমাদের দেশের মানুষটা এইভাবে জাজমেন্ট করে। তো এটা থেকে তো আমরা এখন বেরোতে পারিনি। কিন্তু ভ্রমণ যে আমাদের জীবনের একটা অংশ, ভ্রমণ তো আপনাকে করতেই হবে। আপনি যদি এই এটাও জীবনের উদ্দেশ্য, ওটাই আমাদের এনাম ভাই বলছিলেন যে আপনি চিন্তা করেন, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন, গাড়ির মালিক হতে যাচ্ছেন, আপনি চিন্তা করছেন না আমার মারা যাওয়ার আগে আমি অন্তত একবার হিমালয় দেখে আসবো। হিমালয় তো আমার বাড়ির কাছে, হিমালয় যেতে খুব টাকাও লাগে না। তাহলে এই চিন্তাটা আমাদের কেন আসছে না? একটা কেন করেন আমি জানি না। অথবা এই যে স্বপ্ন যে আমি 64টা জেলায় যাব, অথবা আশেপাশের দেশগুলোতে ঘুরবো, বা এই সভ্যতা আমাদের অঞ্চলে ছিল দেখবো, এই ছোট ছোট স্বপ্নগুলো কেন আমাদের জীবনের লক্ষ্য হতে পারে না? কেন এটা আমার ক্যারিয়ার হতে পারে না? এবং আমরা দেখেন এখান থেকে চিন্তা করছি যে আমরা ইজিপ্টে যাব, কিন্তু আমরা চিন্তা করছি না এখান থেকে পাহাড়পুরে যাব দেখতে। পাহাড়পুরটা যখন আমাদের বিশ্ববিদ্যালয় ছিল তখন আমেরিকা আবিষ্কার হয়নি, তখন হচ্ছে নিউজিল্যান্ড আবিষ্কার হয়নি, অস্ট্রেলিয়া আবিষ্কার হয়নি, তখন আমরা অলরেডি পৃথিবীর একটা লিডিং পয়েন্টে ছিলাম। সেটা কিন্তু আমাদেরই দেশের ভিতরে, কিন্তু আমরা কিন্তু কখনো যাইও না। এবং আমাদের যে রাজশাহী যে মিউজিয়াম আছে, বরেন্দ্র মিউজিয়াম, বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ মিউজিয়াম, কিন্তু আমরা মিউজিয়ামে কোনো এক্সকারশনের কোনো ব্যবস্থা নাই। কিন্তু এমনকি আপনি সুন্দরবনের কথা বলেন, আমি তো জানি যে বাংলাদেশকে প্রমোট করতে হলে পরে দুটো জিনিস দরকার, একটা হলো সুন্দরবন প্রাকৃতিক দিক দিয়ে, আর ইতিহাসের দিক দিয়ে হচ্ছে পাহাড়পুর। এই দুটো দেখার জন্য সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসবে যদি আমরা প্রমোট করতে পারি এবং তাদের সেই ব্যবস্থাগুলো করতে পারি। কিন্তু আমরা বিদেশিদের কথা বাদ দেন, আমাদের নিজেদের দেশের কথা বলি যে আমাদের 20 কোটি লোকের ভিতরে যদি আমরা 1 কোটি লোক না 10 লাখ লোক যদি আমরা মুভমেন্ট করি সারা বাংলাদেশের ভিতরে, দেখবেন যে ইকোনমিটা অনেক চেঞ্জ হয়ে যাবে। তো ভ্রমণ তো শুধু আপনার এমন না যেটা বিলাসিতা, এটা শখ, এটা কিন্তু ইকোনমিক্যাল দিক দিয়ে যে কোনো দেশকে উন্নতি করার জন্য পৃথিবীর 80% সব আছে এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য সেই এলিমেন্টগুলো। এক্স্যাক্টলি রাইট। উইথ দ্যাট ভেরি নোট আমরা আরো একবার থ্যাঙ্কস আপনাকে জানাতে চাই। লিটারালি আই হ্যাভ বিন হাফ অফ দ্য জার্নি উইথ ইউ। এই কথা শুনতে আমার জন্য আমাকে আমরা উইশ করবেন যে আমরা যেতে পারি কোনোদিন আপনাদের মতো করে, এবং আরো তরুণ যাতে যেতে পারে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ছোট্ট করে, দুজনের কাছ থেকে শুনবো। তরুণদের উদ্দেশ্যে সবসময় একটাই কথা বলি যে ভ্রমণ হচ্ছে জীবনের একটা অংশ। ভ্রমণ না করলে পরে পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ, পৃথিবীটাকে জানার, দেখার সব কিছুই কিন্তু একদম কুক্ষিগত হয়ে থাকছে। আমি যদি সমুদ্র না দেখি, পাহাড় না দেখি, আমি যদি রাজশাহীর মানুষ হয়ে যদি নোয়াখালীর মানুষটা কেমন জানি না, আমরা চিটাগাংয়ের মানুষ কেমন জানি না, তাহলে তো হলো না। আমাদের যেহেতু পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আমরা সেগুলো যদি নাও যেতে পারি, অ্যাটলিস্ট নিজের দেশটাতে যে 64টা জেলা আছে, মৃত্যুর আগে 20টা সুন্দর জেলাতে যাব, যেখানে আমাদের ঐতিহাসিক স্থাপনা আছে অথবা প্রাকৃতিক সৌন্দর্য আছে। এটা কিন্তু আমরা চাইলে করতেই পারি। একদম আমরা সারা পৃথিবী ঘোরার দরকার নাই, নিজের দেশটা ঘোরা খুবই জরুরি বলে আমি মনে করি। আমরা যেমন ভালো জামা কাপড় পরছি, ভালো খাওয়া দাওয়া করছি, ভবিষ্যৎ জীবনের জন্য টাকা সঞ্চয় করছি, সেরকম এই ভ্রমণটাই কিন্তু হতে পারে আপনার জীবনে একটা অন্যতম বড় সঞ্চয়। কারণ ভ্রমণ আপনাকে দিবে নতুন করে বাঁচার ইচ্ছা এবং পৃথিবীকে জানার মানে অনেক কিছু রয়েছে ভ্রমণের মাধ্যমে। এই জন্যে তরুণদের উদ্দেশ্যে একটাই কথা যে ভ্রমণের বিষয়ে সবাই চিন্তা করতে হবে এবং বছরে অ্যাটলিস্ট 10টা দিন কিংবা 5টা দিন নিজের জন্য রাখতে হবে, যে এই 5টা দিন আমি প্রত্যেক বছরে একটা জেলা অথবা একটা পাশের দেশ অথবা যে কোনো জায়গায় আমি ভ্রমণ করে নতুন কিছু শিখি। বিকামস অ্যাডিকটিভ পজিটিভলি পরে, কিন্তু ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। এবং
আই এম জাস্ট ক্লোজ টু দ্যাট ফিলিং, মানে যদি কখনো হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতগুলো জিনিস শেয়ার করবার জন্য, এবং নিশ্চয়ই আমরা ইউটিউবে গেলে ভিডিওগুলো সব দেখতে পারবো আরেকবার। কোনো কিছু বলো চ্যানেল থেকে যদি দেখতে পারবো কিনা আপনাদের এই আপডেটসগুলো, কিভাবে নেভিগেট করবো দর্শক যদি বলে দেন আপনি, আপনাদেরকে যদি খুঁজতে হয়, জাস্ট নো অ্যাবাউট ইউর ট্রাভেলিংস। আমাদের ট্রাভেলিং মূলত ফেসবুকে আমাদের নাম দিলেই পারবেন, আমি অনু তারেক তানভীর অপু। আর ইউটিউবে অপুর অনেক ভিডিও আছে, যারা আগ্রহীরা খুঁজে নিতে পারবেন, গুগল করলেও অনেক লেখা পাবেন। এবং সবচেয়ে বড় কথা, পথে কোথাও না কোথাও দেখা হবে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বে দেখা হবে নিশ্চয়ই নতুন অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।